আমাদের আলোচনা চলছে। আমরা শ্রবণ করছি স্বামীজির জ্ঞান যোগ লেকচারের দি অ্যাবসলিউট অ্যান্ড ম্যানিফেস্টেশন, ব্রহ্ম জগৎ। এতক্ষণ যে চ্যান্টিং হলো মুন্ডক উপনিষদ, সব দেখুন ঠাকুর অমৃত কুম্ভের কথা বলেছে। লাস্ট যেটা চ্যান্টিং করলাম, ব্রহ্মই বেদম অমৃতম পুরস্তাদ, ব্রহ্ম পশ্চাৎ, ব্রহ্ম দক্ষিণতা সত্তরেণ, অধঃশূর্ধ্বম চ প্রসৃতম, ব্রহ্মৈ বেদম বিশ্বমিদম বরিষ্ঠম। তো অ্যাবসলিউট অ্যান্ড ম্যানিফেস্টেশন, অ্যাবসলিউট মানে ব্রহ্ম, বলছেন এক অদ্বৈত বেদান্তের এক বস্তু আছেন, আর তাকে কি করে উপলব্ধি করা যায় উপনিষদের ঋষিদের অনুভব তারা এখানে এই যে বলছেন, সমস্ত সংশয় যখন চলে যাবে, তমে বৈকম জানত আত্মানম অন্যা বাচ বিমুঞ্চত অমৃত সেতু। শ্রুতি মাতা হাত জোর করে আমাদের রিকোয়েস্ট করছেন, বলে তমে বৈকম জানত আত্মানা, বলছে সেই এক আত্মাকে, এক ব্রহ্মকেই জানো। ঠাকুর বলছেন আর হাবজা গবজা জেনে কি হবে? অনেক আপনি খাবার খেয়ে উল্টো পাল্টা খেয়ে আমাদের বদহজম হয়ে যাচ্ছে, বলছেন হাবজা গবজা খেয়ে জেনে কি হবে? বলছেন তমে বৈকম জানত আত্মানাম, একমাত্র সেই আত্মাকেই জানো, ব্রহ্মকেই জানো, ভগবানকেই জানো। বলছে এই জীবনটা পেয়েছি আমরা সেই এক বস্তুকে জানা উপলব্ধি করার জন্য, যে তিনি আমাদের স্বরূপ, তিনি আছেন ব্রহ্মই বেদম অমৃতম পুরস্তাদ, ব্রহ্ম পশ্চাৎ, ব্রহ্ম দক্ষিণতা সত্তরেণ, অধঃশূর্ধ্বম চ প্রসৃতম, ব্রহ্মই বেদম বিশ্বমিদম বরিষ্ঠম। এখন এটা আমরা বুঝতে পারছি না, সেজন্য এই অ্যাবসলিউট অ্যান্ড ম্যানিফেস্টেশন, ব্রহ্ম জগৎ, যে এক বস্তুই আছে, অথচ আমরা জগতে জগৎ দেখছি, অর্থাৎ বহুত্বের উপলব্ধি। কি করে আমরা সেই একত্ব উপলব্ধি, এক জ্ঞানে জ্ঞানটা হবে? তো আমাদের মনে যেসব প্রশ্ন আসে স্বামীজি এই লেকচারে সেগুলো আলোচনা করে আলটিমেটলি বলবেন সেই একত্ব জ্ঞান, সেইটা উপলব্ধি আমাদের করতে হবে। তো আমাদের যে আলোচনা গত ক্লাসে আমরা করেছি, খুব সুন্দর আলোচনা করছেন স্বামীজি। স্বামীজির এই লেকচারের মাধ্যমে কত জিনিস আমরা জানছি, যে যে আমরা কি কি চাই অ্যাকচুয়ালি, আমাদের জীবনের সমস্ত চেষ্টাটা কি। স্বামীজি বলছেন যে আমরা এই দেশ কাল জীবনের চেষ্টাটা কি, এই দেশ কাল নিমিত্তের বাইরে যেতে চাই। আমরা এখন এখানে বসে আছি, দেশ, স্পেস, একটা টাইম আর কাল, বলছে এইগুলো স্বতন্ত্র অস্তিত্ব নাই, পরস্পর সাপেক্ষ। তো দেশ কাল নিমিত্ত, এর বাইরে আমরা যেতে চাই। স্বামীজি এটাকে ইভলিউশন থিওরির দ্বারা, যে এর বাইরে আমরা যেতে চাই সেইটাকে বুঝিয়েছেন, মনে আছে, ইভলিউশন থিওরির দ্বারা, মানে ক্রমবিকাশ তত্ত্বের দ্বারা। আর একবার জাস্ট আমরা ঝালাই করে নিচ্ছি, কেন নতুন জিনিস শুনছি তো ভুলে যাই আমরা। ওই দেখুন বাংলা বইয়ের 90 পৃষ্ঠাতে আছে, পণ্ডিতেরা ক্রমবিকাশবাদ কাকে বলে। জাস্ট আমরা তাড়াতাড়ি একটু ঝালাই করে নিচ্ছি। তো এই যে আমরা দেশকাল নিমিত্তের বাইরে যেতে চাই, দেখুন আধ্যাত্মিক জীবনকে এই রকম স্বামীজি পরে বলবেন যে যুক্তিমূলক কি আমরা করতে চাইছি অনেক সময় বুঝতে পারি না। মহারাজ রোজ এই মন্দিরে যাচ্ছি, প্রণাম করছি, পুজো করছি, কিন্তু কি ব্যাপারটা কিছু বুঝতে পারছি না। এইটা এই বুঝতে পারছি না, এইরকম আমাদের মনে হয় অনেক সময়। এই জন্য যারা এই বর্তমান যুগে আমরা শিক্ষা দীক্ষা নিচ্ছি, তাদের এই যুক্তিমূলক ধর্ম একটা দিয়ে বলছে, দেখো বুঝতে না, আগে মানুষের এত বিশ্বাস ছিল, ঠাকুর বিশ্বাস বিশ্বাসের কথা বলছেন, এখন অনেক সময় আমাদের বিশ্বাসগুলো আমরা যেন ধরে রাখতে পারছি না, কিন্তু জিনিসটা কি নেই, আছে। তো আমাদের এই অদ্বৈত বেদান্ত এগুলো যুক্তি দিয়ে স্বামীজি এত এই ওয়েস্টার্ন অডিয়েন্সকে বলেছেন, আমাদের জন্য ইকুয়ালি অ্যাপ্লিকেবল, যুক্তি দিয়ে, যুক্তি তর্ক দিয়ে সুন্দর করে বোঝাচ্ছেন। তো ক্রমবিকাশ বাদ দ্বারাও বোঝালেন যে আমরা তার দিকে যাচ্ছি। তো কি বললেন, যে সব বাধা আমরা অতিক্রম করতে চাই,
অতিক্রম করতে চাই ওই, মনে আছে ক্রমবিকাশবাদে যে উদাহরণ দিলেন এমিবার, সে একটা, সে কিছু একটা শরীরে কিছু বাধা অতিক্রম করছে, আরো তার আরো আরেকটা শরীর এই বাধা অতিক্রম করার জন্য একের পর এক শরীর গ্রহণ করছে, একের পর এক উচ্চতর শরীর, উচ্চতর শরীর, উচ্চতর শরীর, উচ্চতর শরীর, এই শরীর গ্রহণ করছে। করতে করতে বলছেন ওই ক্রমবিকাশবাদে কি বলেছিল যে দুটি জিনিস, একটা অন্তর্নিহিত শক্তি, ট্রিমেন্ডাস ফোর্স, অন্তর্নিহিত শক্তি নিজেকে প্রকাশ করার চেষ্টা করছে, আর কি বলছে, বাইরের প্রকৃতি তাকে যেন দাবিয়ে রাখতে চাইছে। বুঝতে পারছেন তো, এই দুটো জিনিসের কথা ওখানটায় বলেছে। খুব সংক্ষেপে ক্রমবিকাশবাদ স্বামী যেখানে বুঝিয়েছে যে ক্রমবিকাশবাদে বলছেন যে একটা এর মধ্যে দুটি ব্যাপার আছে, দুটি ব্যাপার গভীরভাবে চিন্তা করবেন, বলছে সব জায়গাতে এই দুটি ব্যাপার, একটা শক্তি প্রকাশ করতে চাইছে, বাইরের জিনিসকে আপনাকে চেপে রাখতে চাইছে। আমাদের সাধারণ জীবনেও এইরকম, কিন্তু আমাদের সাধারণ জীবনেও সব সময় দেখবেন দুটো ফোর্স কাজ করছে। আপনি খুব করে আপনি সৎ হবেন, পবিত্র হবেন, জপ ধ্যান করবেন, একটা আপনার ভিতরের শক্তি হবে না কেন, নিশ্চয়ই হবে। আর বাইরের প্রকৃতি আপনাকে যেন চেপে রাখতে চাইছে, এই বিভিন্ন চিন্তা, এই সাংসারিক অসুবিধা, ঝগড়া ঝাঁটি, আর্থিক অসুবিধে এসে আপনাকে চেপে রাখতে চাইছে। আপনি বলছেন না না এগুলো না, আমি ভগবানকেই চাই, এসব কিচ্ছু না। মানে দুটো ফোর্স সবসময় কাজ করে প্রত্যেকের মধ্যে। এই করে করে আপনি পারিপার্শ্বিক অবস্থাটাকে জয় করতে চাইছেন, পারিপার্শ্বিক অবস্থা, তো বলছেন বাধা দিচ্ছে। তো এই অবস্থাগুলি সংগ্রামের জন্য আপনি নূতন নূতন, আপনার আমরা সাধারণ জীবনেও করি, যে এখানে একটা ঘর পাল্টাই, আমরা খাদ্য পাল্টাই, ঘর পাল্টাই, চাকরি পাল্টাই, আমরা এরপরে কি করছি, আমরা সংগ্রাম করছি, কিন্তু না, এটা সুবিধা না, এ থেকে হায়ার জিনিস আমার দরকার। তো পর পর পাল্টাতে পাল্টাতে ইভলিউশন অফ মাইন্ড হচ্ছে, বুঝতে পেরেছেন তো, ইভলিউশন ক্রমবিকাশ, একটা ক্রমবিকাশ হচ্ছে ভিতরের, আমরা ফার্দার আরো জানতে চাইছি, আরো জানতে চাইছি। এই যেমন আমি আরো একদম এক্সাম্পল উদাহরণ, এই যে আমরা জ্ঞান যোগ অধ্যয়ন করছি, জ্ঞান যোগ অনেকে পড়তে চায় না, বুঝতে পেরেছেন, এটা একটু কঠিন তো। ও জ্ঞান যোগ, ওরে বাবারে, জ্ঞান যোগ কিছু না, আমি ঠাকুর ঠাকুর করি, আর ঠাকুরের কাছে গিয়ে মাথা টুকি বলবো ঠাকুর, আর কি সব। এখন এই অথচ অনেকের আছে না, জ্ঞান যোগে স্বামীজি বলেছেন জ্ঞান যোগটা কি, আমি জানতে চাই। বুঝতে পারছেন কিনা, এই যে মানে আমাকে জানার একটা যে আগ্রহ, এটাকে আমি জানবো, জেনে আমি এই বাধাটা দেখবেন, এই শুনলে মানে না ও তো ঠিকই আছে, বাহ এ তো বুঝতে পারছি, এ তো আমরা বুঝতে পারছি। তো একটা আছে কি, এই বাধাকে অতিক্রম করা, শুনলে মনে হয় যেন না এ তো এই ঠাকুরের কথাই, ঠাকুর যে বলেছে, সহজ বাংলাতে বলেছে, গ্রাম্য ভাষাতে বলেছে, স্বামীজি ইংরেজিতে এই মডার্ন কনটেক্সটের এক্সাম্পল দিয়ে এগুলো বলেছে, বলেছে ওই একই কথা। তো ওই আমরা বাধা অতিক্রম নবরূপ ধারণ করছে, উদাহরণ দিয়ে বুঝিয়েছিলেন। এইটা বলছেন, এইটাকে এখন বলছেন এই, তার মানে আমরা কি চাইছি, দেশ কাল নিমিত্তের বাইরে অর্থাৎ মুক্ত হতে চাইছি। এইটাকে অ্যাপ্লাই করেছেন, এই থিওরিটা স্বামীজি অ্যাপ্লাই করেছেন কিসের ক্ষেত্রে, ফিলোসফির ক্ষেত্রে, ধর্মের ক্ষেত্রে অ্যাপ্লাই করছে। বলছে ফিলোসফিতে যদি এই তত্ত্বটা অ্যাপ্লাই করা যায় তাহলে কি দাঁড়াবে, বলছে প্রত্যেক কার্যের এই দুটি অংশ, কি দুটি অংশ, একটা সাবজেক্ট আর একটা অবজেক্ট। আপনি হলেন সাবজেক্ট, অবজেক্টটা কি, স্বামীজির জ্ঞানযোগ। আপনি জ্ঞানযোগ কঠিন, আমি বুঝতে পারছি না, এটা হলো অবজেক্ট। আমি একদম প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিচ্ছি, মহারাজ জ্ঞানযোগ বুঝতে পারছি না, বা অমুকটা বুঝতে পারছি না, তো কি, আপনি হলেন প্রত্যেকটা জিনিসের দুটি অংশ, একটা সাবজেক্ট আর একটা অবজেক্ট। তাহলে এই দুটি ব্যাপার, আর আমরা জীবনের চেষ্টাটা কি, জীবনের চেষ্টাটা হলো নিজেকে অর্থাৎ সাবজেক্টকে শক্তিশালী করা। এই দেখুন, আমি আবার এই এক্সাম, আপনি ভাবছেন আচ্ছা শুনি না জ্ঞান যোগ, এটা কঠিন কিনা দেখি, আমি বুঝতে পারি কিনা, তার মানে আমি সাবজেক্টটাকে শক্তিশালী করতে চাইছেন, পারবো না কেন, নিশ্চয়ই পারবো, হওয়ার তো কোনো কারণ নেই, পারবো না কেন। তার মানে আপনি কি করতে গেছে জীবনের চেষ্টাটা, আপনি আচ্ছা এরপরে শুনছি, আমি ভাবছি একটু সংস্কৃত শিখবো, না না সংস্কৃত কঠিন, আরে ভর্তি হয়ে দেখি না, সংস্কৃত পারি নাই। তার মানে আপনি সাবজেক্টটাকে শক্তিশালী করতে চাইছেন, ফেস দ্য ব্রু, সাবজেক্টটাকে শক্তিশালী করতে চাইছেন। আধ্যাত্মিক জীবনের ক্ষেত্রেও
আমি ভগবান লাভ করতে চাই, ঈশ্বর দর্শন করতে চাই, ব্রহ্মজ্ঞান লাভ করতে চাই। না না, এগুলো আমাদের দ্বারা হবে না, আমরা সংসারী ও মহারাজদের, সন্ন্যাসীদের জন্য। বলছে না, তাহলে কিন্তু আপনি সাবজেক্ট আগলে শক্তিশালী করছেন না। অথচ ভিতর থেকে বলছে ভগবান তো সবার জন্য, আমি কেন পারবো না? তার মানে আমি চেষ্টা করবো। আমার গুরু যেরকম বলেছেন, ঠাকুর যেরকম বলেছেন, মা যেমন বলেছেন, তার মানে কি আপনি সাবজেক্টটাকে শক্তিশালী করতে চাইছেন। অবজেক্ট কি বলছে? আমার শরীর, আমি সংসারী, আমার অমুক আছে। অবজেক্ট বলছে, অবজেক্ট আপনাকে বাধা দিতে চাইছে, বুঝতে পারছেন? আপনি বলছেন অবজেক্টের বাধা আমি নেব না। যত অসুবিধা থাকুক আমি ক্লাস করব, আমি সৎ চিন্তা করব, আমি জব ধ্যান করব, আমি অলসতাটাকে প্রশ্রয় দেব না। মানে এটা কি? আপনি অবজেক্ট সাবজেক্টকে শক্তিশালী করছেন, অবজেক্টের প্রভাব আপনার উপর আসতে দিতে চাইছেন না। আইছে এ জীবনের প্রতি ক্ষেত্রেই তাই। এই দুইটি ব্যাপার। তাহলে এখন দেখুন, এখান থেকে আগের ক্লাসে সারা জীবনের চেষ্টাটা কি, 91 পৃষ্ঠা। সারা জীবনের চেষ্টাটা কি? নিজের মনকে এত শক্তিশালী করা। অ্যাকচুয়ালি আমরা অনেক সময় শরীরকেও শক্তিশালী করতে চাই। মানে সাবজেক্ট মানে আমার শরীর তো, দেখুন আমার ঠান্ডা লাগে না, আমি যেহেতু ঠান্ডাতে আমার অনেক সময় কি শরীরকেও আমরা শক্তিশালী করতে চাই। আমি একদম ঠান্ডাতে থাকতে পারি, বা আমার যে কোনো পরিবেশে থাকতে পারি, অসুবিধার মানে ওই জন্য দেখবেন ওই অ্যাডাপ্টেশনে ওইরকম করে 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 শরীরকে শক্তি, আলটিমেটলি মানুষের ক্ষেত্রে সে মনটাকে এতগুলো শরীর থেকেও মনকে দ্বিতীয় লেভেলে, সূক্ষ্ম লেভেলে মন এতদূর সবল করা, যাতে আমি অটোমেটিক্যালি বাইরের অবস্থাগুলোর উপর প্রভাব আধিপত্য করতে পারি। তখন স্বামীজি উদাহরণ দিয়ে বোঝাচ্ছে আপনাকে। একটা অপমান করলো, তিরস্কার করলো, মিথ্যে কথা বললো, বলছে আমি যদি এমন ভাবে নিজেকে ট্রেনিং দেই যে ওইগুলো আমি গায়ে মাখবো না, তাহলে আপনি সাবজেক্টে শক্তিশালী করবেন বললে। আমরা জীবনে এইটা চেষ্টা করছি আসলে। দেখুন আমরা যে ঠাকুরের মায়ের উপদেশ যদি দেখেন, সব আমরা নিজেদের শক্তিশালী করতে বলছে। তো তিরস্কার করলেও আমি গায়ে মাখবো না, গায়ে মাখবো না। বলছে ও এই পুরুত, বল না, বল না তো কি করে বাবুটাকে ভাগালি, বল না। তো সর্বত্র মহা বলুন, অমুক বলুন, তমুক বলুন, সমস্ত জীবনে এই স্বামী যখন আলোয়ারে ছিলেন, কত এক একজনে এসে বদখট প্রশ্ন করতেন, স্বামীজি হেসে হেসে উত্তর দিতেন। বলছে কেউ রাগাতেই পারবেন। বলছে বলুক না, ওরা বলুক না, তাতে আমার কি, ঠিকই। তো বলছেন কি যে আমি যদি তিরস্কার করলেও কিছু অনুভব না করি, তাহলে আমি ওই অবজেক্টটাকে জয় করে ফেলবো। এখন সঙ্গে সঙ্গে স্বামীজি মরালিটি দিয়ে সেটা বুঝিয়েছেন। মরালিটির মানে কি? নীতি। বলছে নিজেকে সব থেকে উচ্চতম ভাব ব্রহ্মের সঙ্গে টিউন করা, টিউনিং। আমি ব্রহ্মের ভাবে, আমি তো নিত্যশুদ্ধ বুদ্ধমুক্ত আত্মা, আমার এই মান নাই, অপমান নেই, মং মনোবুদ্ধ অহংকার চিত্তানি না হং, এটা শঙ্করাচার্য তার ওই মন্ত্রতে বলেছেন। নমে মৃত্যুর সংখ্যা, নমে জাতি ভেদ, পিতা নৈব মেয়ে নৈব মাতা, আমার জন্ম নাই, মৃত্যু নাই, আমার মান নাই, অপমান নাই, এগুলো কিচ্ছু নেই। মানে আই সাবজেক্ট ইজ সো স্ট্রং। আমরা ওইটাই চেষ্টা করছি। বলছে নীতির অর্থ কি? হাইয়েস্ট টিউনিং। দেখুন এটা আমাদের জীবনে অ্যাপ্লাই কি করে করি? আমরা অ্যাপ্লাই করছি এটা। স্বামীজি শিখিয়েছেন, ওই যে স্বামী শিষ্য সংবাদে আছে, ওই শিষ্য শরৎচন্দ্র চক্রবর্তীকে, যে অনেক সময় দুর্বলতা আসে, অন্য চিন্তা আসে। বলছে ভাববি আমি অমুকের, এই তার সঙ্গ করেছি, সেই অবতার পুরুষ, তার শিষ্য, তার আমি কি হীন হতে পারি নাকি? আমি হীন। ওই দেখুন কি করছেন, আপনি নিজেকে হায়ার লেভেলের সঙ্গে কানেক্ট করছেন। এখানে স্বামীজি শব্দটি ইউজ করছেন ব্রহ্মভাবের সঙ্গে টিউনিং করা, ব্রহ্মভাবের চরম সুরে বেঁধে নিজেকে শক্ত করা। আর ওই স্বামীজি ওখানে কি বললেন? আমি অমুকের সন্তান। ঠাকুর একই উপদেশ দিয়েছেন। বলছে তুমি কে, অমুকের সন্তান, অমুকের কেন ভাববি গো? ভাববে আমি ভগবানের সন্তান। দেখো একই কথা। স্বামীজি ব্রহ্ম শব্দটা ইউজ করছেন ওয়েস্টার্ন অডিয়েন্সের জন্য, অ্যাবসলিউট ইউজ করছেন। ওই একই কথা ঠাকুর বলছেন, আমি ভগবানের সন্তান, আমি রামকৃষ্ণ দেবের চেলা, আমি স্বামী মায়ের জন্য বলি পদার্থ, আমি স্বামীজির চেলা, ঠাকুরের সন্তান, আমি অমুকের সন্তান। তার মানে কি আপনি উচ্চ ভাবের সঙ্গে নিজেকে কানেক্ট করছেন কিনা? আরো দৈনন্দিন জীবনে আমার বাবা, আমার মা, বাবা কি দেখেছি, এত সৎ,
কখনো তিনি টলারেট করছেন না। আমি কি করতে পারি নাকি এটা? ওই দেখুন, উচ্চ ভাবের সঙ্গে আপনি টিউনিং করছেন। এখানে ধর্মের ক্ষেত্রে হাইয়েস্ট টিউনিং কি? আমি ব্রহ্মস্বরূপ। তার সঙ্গে টিউনিং করে তাহলে তো আমি একদম নীতিবান হব। আমি মিথ্যা কথা বলতে পারি না, আমি বাটপারি করতে পারি না, আমি চালাকি করতে পারি না। বুঝতে পারছেন তো? তাহলে নীতি এসে গেল কি না? এইটা বলেছেন। দেখুন কিভাবে যুক্তিসঙ্গত সব ব্যাখ্যা দিচ্ছে। স্বামীজি পরে বলবেন একমাত্র অদ্বৈত বেদান্ত এইরকম যুক্তিসঙ্গত ব্যাখ্যা দেয়, কারণ আমরা সবকিছু যুক্তি দিয়ে বুঝতে চাই। তো বলছে চরম সুরে বেঁধে এই আমাদের দর্শন এই যুক্তিসঙ্গত সিদ্ধান্ত। তাহলে কি হবে? এক সময় আসবে আমরা ওই অবজেক্টকে, অবজেক্ট কোনটা? বাইরের পরিবেশ, দেশ কাল নিমিত্ত, ওই দুটো মিলান এখন। অবজেক্ট কোনটা? দেশ কাল নিমিত্ত যে বাধা দিচ্ছে। অবজেক্ট হলো যে কোনো কার্যের দুটো অংশ। বলছে তাহলে একটা সময় আসবে যেই সাবজেক্ট শক্তিশালী হয়ে গেল, তাহলে কি হবে? সর্বপ্রকার পরিবেশের উপর জয়লাভ করতে পারে। কারণ এই প্রকৃতি হলো সসীম, এইটা বলেছে। প্রকৃতি হলো শেষ। এখন প্রশ্ন আসছে, তো প্রকৃতি সসীম, তাহলে প্রকৃতি কিভাবে জয় করা যায়? এই সাবজেক্টে আর কথা এখন উদাহরণ দ্বারা স্বামীজি বুঝিয়েছেন। বুঝতে পেরেছেন তো? এইগুলো উদাহরণ দিয়ে স্বামীজি বুঝে। হাউ আর উই 148, হাউ আর, এটা গত ক্লাসে একটু শুরু করেছিলাম আমরা ইংলিশে। 148, হাউ আর উই টু কনকোয়ার দেম, মানে এই এনভায়রনমেন্ট, প্রকৃতিকে, অবজেক্টকে, অবজেক্টকে কি করে আমরা কনকোয়ার করব, জয়লাভ করব। এখন স্বামীজি বলছেন দেখুন, অনেক ক্ষেত্রে উই ক্যানট পসিবলি কনকোয়ার অল অবজেক্টস, অল অবজেক্টিভ ইউনিভার্স, উই ক্যানট। আমরা সাধারণত কি করতে চাই? অবজেক্টিভ ইউনিভার্সকে জয় করতে চাই। দেখুন অবজেক্ট ইউনিভার্স কি করে জয় করতে চাই? সঙ্গে সঙ্গে আপনি প্রত্যেকটা সেন্টেন্সের অর্থ যদি আছে, এটা কি, ব্যাপারটা কি, কি করে? এই দেখুন অবজেক্ট ইউনিভার্স জয় করছেন আমরা এক্ষুনি। আমি বসে আছি হাফলংয়ে, আপনারা বসে আছেন বেলুরে। আপনি বলছেন আমরা তো মহারাজ কি করে ক্লাস করব, আপনি ওখানে চলে গেলেন, ক্লাস নিলে ভালো হতো। দেখুন অবজেক্ট ইউনিভার্সে জয় করছি কিনা? ঠিক আছে, আমি যন্ত্র আবিষ্কার করব, এমন ক্যামেরা আবিষ্কার করব, এমন তরঙ্গ উৎপন্ন করব, সেই তরঙ্গ পাঠিয়ে ক্যামেরার মাধ্যমে আপনাকে দেখব। দেখুন এটা কি অবজেক্ট ইউনিভার্সকে আমরা জয় করলাম কিনা? দেখুন উদাহরণ দিয়ে এই প্রত্যেকটা সেন্টেন্সের এরকম অর্থ আপনি বুঝতে হবে। তার মানে মানুষ চাই কি? অবজেক্ট ইউনিভার্সে যেন তেন করে জয় করতে চায়, পরিবেশ চেঞ্জ করে। এই দেখুন আপনার গরম লাগছে, আপনি ফ্যান চালিয়ে দিলেন, বলছে আমি করব, পরিবেশটাকে একটু ঠান্ডা করে দেবো। তারপর কি এসি বের হলো, ঠান্ডা করলো। আবার আপনার ঠান্ডা লাগছে, আপনি হিটার বার করলেন। তার মানে কি? পরিবেশকে চেঞ্জ করতে চান, অবজেক্টিভ ইউনিভার্সকে আপনি জয় করতে চান, এটা হলো একটা। কিন্তু এইভাবে কি করবেন? পুরো যেখানে ধরুন আপনি রাজস্থানে যান, পুরো রাজস্থান কি আপনি এয়ার কন্ডিশন করতে পারবেন? পারবেন না। আপনি পুরো ধরুন এমন ঠান্ডা জায়গায় থেকে আছেন, সব ঠান্ডা, উত্তর মেরুতে যান, পুরো উত্তর মেরুকে কি আপনি হিটার জ্বালিয়ে গরম করতে পারবেন? পারবেন না। তাহলে কি করবেন? আপনি সাবজেক্টে চলে আসুন। আপনি শরীর কেমন শক্তিশালী করবেন? আমি এখানে সাবজেক্ট বলতে শরীর মনকে বলছি। শরীর কেমন শক্তিশালী করবেন যে ওখানে গেলেও আপনার কিছু আসে যাবে, মানে আপনি সাবজেক্টটাকে শক্তিশালী করছেন, অবজেক্টকে ছেড়ে দিয়েছেন। আরে বাইরে তো ঠান্ডা থাকবেই, বাইরে ব্যাপারগুলো বোঝার চেষ্টা করুন, খুব ইন্টারেস্টিং। তো এইটা স্বামীজি এখানে বলেছেন, উই ক্যানট পসিবলি কনকোয়ার অল অবজেক্টিভ এনভায়রনমেন্ট। দেখুন আপনি সব এনভায়রনমেন্ট কিন্তু জয় করতে পারবেন না। এইটা এখন উদাহরণ দ্বারা বুঝিয়েছেন, বুঝতে পেরেছেন? উদাহরণ দিয়েছেন কিসের? ওই মৎস্যের উদাহরণ দিয়েছেন। লিটল ফিশ, দি লিটল ফিশ ওয়ান্টস টু ফ্লাই ফ্রম ইটস এনিমিস, এনিমিগুলোকে খেয়ে ফেলছে, এনিমিস ইন দ্য ওয়াটার, হাউ ডাজ ইট ডু সো? সে তার শত্রু থেকে বাঁচতে চাইছে। তো বলছেন বাই ইভলভিং উইংস। বলছে ও শত্রুকে কিন্তু মারতে পারবে না, ও কি মেশিন গান দিয়ে শত্রুকে মারবে? পারবে না কিন্তু। বলছে তাহলে কি করবে? নিজের ভিতরে পরিবর্তন আসছে, দেখো উদাহরণটা বোঝার চেষ্টা করো। বাই ইভলভিং উইংস, বলছে ও ডানা, ডানা বার করলো চিন্তা দিয়ে, আমার এইরকম হবে, ডানা বার করলো, অ্যান্ড বিকামিং বার্ড। বলছে মত এভলিউশনে দেখাচ্ছে মৎস্য থেকে, মাছ থেকে বার্ড হয়েছে। এই দেখুন ওই বলছেন একটা ভিতরের শক্তি কন্টিনিউয়াস, সে আরো আরো চাইছে, আরো চাইছে। অ্যামিবা থেকে এইভাবে একের পর এক, একের পর এক থেকে 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 হাইয়েস্ট প্রাণীতে এসে গেছে। প্রাণী মানে মানুষ।
তো ও কি করলো? হুম, কি করলো? উইংস, বিকামিং এ বার্ড। তাহলে এই দেখুন উদাহরণটা এখন বোঝার চেষ্টা করুন। তাহলে মাছ কি করলো? ওর পরিবেশকে চেঞ্জ করেনি। জল কিন্তু জলেই আছে, জলের মধ্যে ওর শত্রুরাও আছে, তাই না? পরিবেশকে কিন্তু চেঞ্জ করেনি, বুঝতে পারছেন কিনা? পরিবেশ যেরকম রইলো সেরকম রইলো, ও কিন্তু কিচ্ছুটি করেনি। ও কি করলো? নিজের মধ্যে পরিবর্তন আনলো। নিজের মধ্যে পরিবর্তন এনে তাহলে ও পাখি হয়ে ওখান থেকে বেরিয়ে গেল। স্বামীজি এইটা বলেছেন, বাই ফাইট অর বাই ফ্লাইট। হয় তুমি ফাইট করো, না এখান থেকে উড়ে যাও। ফ্লাইট মানে অবস্থার পরিবর্তন করো। অনেক সময় এই দুটোই কাজে লাগাতে বলেছেন স্বামীজি। কিন্তু জেনারেলি বলছেন অনেক পসিবলি আমরা বেশিরভাগ ক্ষেত্রে অবজেক্ট ইউনিভার্সকে চেঞ্জ করতে পারি না। তাহলে পরিবর্তন কোথায় আসতে হবে? সাবজেক্টে। যেটা মৎস্যের ক্ষেত্রে হয়েছে। সো দি ফিশ ডিড নট চেঞ্জ দ্য ওয়াটার অর দ্য এয়ার, বায়ুকেও চেঞ্জ করেনি। দি চেঞ্জ ওয়াজ ইন ইটসেলফ। চেঞ্জ ইজ অলওয়েজ সাবজেক্টিভ। চেঞ্জ ইজ অলওয়েজ সাবজেক্টিভ। হ্যাঁ, আপনার মনের মধ্যে পরিবর্তন করে আপনাকে ধরুন বাড়ি থেকে আসতে দেবে না, এ করতে দেবে না, পড়তেন বলে মীরাবাই। মীরাবাই কত অবজেক্টিভে এত বাধা পেয়েছে, কিন্তু ভগবানের প্রতি তার তীব্র ব্যাকুলতা, ওকে এত টর্চার করছে, ও ওগুলোকে মনেই করেনি, লাস্টে বিষ দিয়েছে, ও এইরকম বিষ খেয়ে যাচ্ছে, বুঝতে পারছেন কিনা? কিন্তু বলছে তার তার মৃত্যু হলো না। সাবজেক্টকে এমন, বলে ভগবানের নাম স্বামীজি, স্বামীজিকে মারতে চাইছে, সে কফিতে তাতে বিষ দিয়েছে, ঠাকুর এসে বলছে আরে খাসনি খাসনি, খাসনি খাসনি বলছে। তার মানে কি? সাবজেক্ট এমন স্ট্রং হতে পারে। এইটা বলছেন আমরা বাইরের সমস্ত ক্রিশ্চিয়ানিটিকে তাদের বিরুদ্ধে কুচরা সেটা কিন্তু স্বামীজি ওই ঠাকুর কিন্তু ওই লোকটিকে পরিবর্তন করেননি। এখানেও বুঝুন, লোকটিকে বলেনি এই তুই কেন বিষ দিচ্ছিস, হ্যাঁ, আমার সন্তানকে তুই বিষ দিচ্ছিস, তোকে একটা থাপ্পড় মারবো। তো এটা কিন্তু করেননি। স্বামীজি কি করলেন? সাবজেক্টকে চেঞ্জ করবেন, অর্থাৎ কিনা উত্তরগুলো এইভাবে বুঝবেন। অর্থাৎ কিনা স্বামীজিকে দেখা দিয়ে বলে দিয়েছে আরে বিষ এটা, বুঝতে পারছেন তো? ওই লোকটিকে যারা বিষ দিচ্ছে তাদেরকে কিন্তু চেঞ্জ করেননি ঠাকুর, চেঞ্জ করেননি, চেঞ্জ করেছেন স্বামীজিকে। মানে সাবজেক্টকে শক্তিশালী করে দিয়েছে। এই উদাহরণগুলো এইভাবে বুঝতে হবে। তো তো বলছেন চেঞ্জ ইজ অলওয়েজ সাবজেক্টিভ, চেঞ্জ ইজ অলওয়েজ সাবজেক্টিভ। সো অল থ্রু ইভলিউশন, ওই দেখেন ইভলিউশন, অল থ্রু ইভলিউশন you find that the conquest of nature comes by change in subject. তা না হলে আপনি সব কি করতে পারবেন না। দেখুন আরো উদাহরণ দিচ্ছি। আপনার ঘরে প্রচন্ড এই অনুষ্ঠান ঝগড়াঝাটি টিভি চলছে, আপনি জবধান করবেন না? আপনি কি করছেন? হ্যাঁ ওরা খেলা দেখে দেখুক, আপনি আর একটা ঘরে গিয়ে চুপচাপ ঘর অন্ধকারে জবধান করছেন, দেখুন ও চলছে ওদিকে, আমি ঠাকুরের নাম নেবই না। তাহলে কি সাবজেক্টকে পরিবর্তন করলেন কি না? হ্যাঁ, বুঝতে পেরেছেন? চেঞ্জ ইজ অলওয়েজ সাবজেক্টিভ, চেঞ্জ ইজ অলওয়েজ সাবজেক্টিভ। আপনার যত অসুবিধা থাকুক, আপনি ট্রেনে যাচ্ছেন, ট্রেনে গল্পগুজব হচ্ছে, আপনি ই করে উপরে বাঙ্কে উঠে আপনি জব করছেন, চেঞ্জই চলে না, এখানে ঝামেলা জব করবো না, আমি করব যত, চেঞ্জই চলে সাবজেক্ট। প্রত্যেক ক্ষেত্রেই তাই। আপনার সামনে প্রচুর খাবার আছে, আপনি বলেন, না না, আমি উল্টো পাল্টা খাবার খাবোই না, চেঞ্জ ইজ সাবজেক্টিভ। এগুলো খেলে আমার শরীর খারাপ করবে, আমার অসুস্থ হবো, হসপিটালে যেতে হবে, আমি খাবোই না। যতই বলো না কেন, না আমি খাবোই না। প্রচুর সামনে টাকার বান্ডিল পড়ে আছে, আমি বলি, না না, আমি এটা ধরবোই না, চেঞ্জ ইজ সাবজেক্টিভ। রাজা মাঝকে বলছে আরে তুই কেন তুলতে গেলি, তোর দরকার নেই, তুই টাকাটা তুলছিস, তুই পয়সাটা তুলবি কেন, দরকারই নেই তো তোর, দরকার নেই। চেঞ্জ ইজ অলওয়েজ সাবজেক্ট। আমি অনেকগুলো উদাহরণ দ্বারা বোঝালাম দৈনন্দিন জীবনে আমরা সাবজেক্টকে শক্তিশালী করি। মরালিটি, নীতি, অর্থ হলো সাবজেক্ট। জিনিসগুলো কঠিন নয় কিন্তু। অদ্বৈত বেদান্ত বলছে, দেখুন বলছে অদ্বৈত বেদান্ত এইটাই বলছে, এইটাই বলছে, এইটা স্বামীজি প্রুভ করছেন যে এটা এমন একটা জিনিস। তো অ্যাপ্লাই দিস, তারপর স্বামীজি এটা আবার অ্যাপ্লাই করছেন, অ্যাপ্লাই দিস টু রিলিজিয়ান অ্যান্ড মরালিটি, অ্যান্ড ইউ উইল ফাইন্ড
দ্যাট দি কনকোয়েস্ট অফ ইভিল। এখন আমরা তো অশুভকে জয় করতে চাই কিনা? সবাই জীবনে দুঃখকে জয় করতে চায়, অশুভকে জয় করতে চায়, পরাজয়কে জয় করতে, সমস্ত কিছু খারাপ জিনিসকে জয় করতে চায়। এখন স্বামীজি বলছেন এইটা রিলিজিয়ানের ক্ষেত্রে, মরালিটির ক্ষেত্রে অ্যাপ্লাই করো, দেখবে ওই একই জিনিস। ইউ উইল ফাইন্ড দ্যাট দি কনকোয়েস্ট অফ ইভিল, অশুভ, খারাপ, দুর্নীতি, ইভিল কামস বাই দি চেঞ্জ ইন দ্য সাবজেক্ট অ্যালোন, সাবজেক্ট অ্যালোন। That is how the Advaita system gets its whole force and on the subjective side of man. কেন? কিভাবে বোঝাচ্ছেন সামনে? To talk of evil and misery is nonsense because they do not exist outside. এখন এইটাতে প্রশ্ন আসবে। দেখুন, আপনি যদি সেন্টেন্সটা ভালো করে বুঝতে চান, এর প্রত্যেকটা সেন্টেন্সের ব্যাখ্যার অপেক্ষা থাকে। আপনি বলুন মহারাজ বাইরে তো চুরি ডাকাতি রাহাজানি গন্ডগোল এগুলো তো আছে, সিস্টেম এইরকম আছে, নিয়ম কানুন আছে, পুলিশ আছে, তারা তো এইগুলো লোকগুলোকে মেরে জেলে ঢুকিয়ে নিয়ম কানুন করে ভালো করতে চায় কি না? হ্যাঁ, মনে হয় ইভিল বাইরে আমরা দেখতে পাচ্ছি। কিন্তু যদি একটু ঠান্ডা মাথাতে আপনি চিন্তা করেন ইভিলটা কোথায় আছে, বলছে আছে মনের মধ্যে। এক্সাম্পল, স্বামীজি উদাহরণ দিয়েছেন, একটা ঘরে একটা মোহর আছে, মোহর আছে, একটা বাচ্চা ছেলে আছে, বুঝতে পারছেন? বাচ্চা ছেলের ক্ষেত্রে একটা পেন্সিলও যা, আর একটা মোহরও তাই। ও ওপর সাজিদিব্যি খেলা করছে, হাসছে। এটা বলছেন, এখন একটা চোর এসে ওইটা নিয়ে গেল, ওর মধ্যে কিন্তু কিছু নাই, ও আচ্ছা আচ্ছা, এটা নিয়ে ওখানে একটা পেন্সিল রেখে ও খেলছে, মোহর। তার মানে কি, বাচ্চাটার মধ্যে চোরত্ব নাই, সেই জন্য ও মোহরও কি আর পেন্সিলই কি কিছু ওর মধ্যে। আর আমরা যদি বসে থাকি, এই বাবারে, হেক, নিয়ে গেল, চিৎকার চেঁচামেচি এসছে, তার মানে কি, বলছে খারাপ জিনিস, চোরত্ব, এগুলো কোথায় আছে? মনের মধ্যে আছে। আমরা ছোটবেলাতে এত সুন্দর ছিলাম, এই আমাদের শিক্ষা দীক্ষা আমাদের এইভাবে কলুষ তৈরি করেছে, বুঝতে পেরেছেন তো? সেই জন্য ঠাকুর এই নর্মাল শিক্ষার মধ্যে জানেই। স্বামীজি বলছেন, বলছে আমরা ইউনিভার্সিটি এডুকেশন নিয়েছি সব বদহজম, হি ওয়াজ অরিজিনাল ম্যান, তিনি এই বদহজমের মধ্যে দিয়ে যাননি। বলছে তোর চালকালা বাঁধা শিক্ষা আমি নেবই না, বুঝতে পারছেন কিনা? তো এই, সেই জন্য তিনি এত একদম সহজ সরল। আমাদের এই সব পড়ে টরে আমরা একটা অকাল কুষ্মাণ্ড হয়ে দাঁড়িয়েছি। এদের মাধ্যমে এটা বোঝা যায়। তার মানে এই যে চোরত্ব কোথায় আছে, খারাপ জিনিস, বলছে মনের মধ্যে আছে। আলটিমেটলি সব মনের ভিতর। স্বামীজি বলছেন যে আমি এক সময়, বলছে যে দিকে থিয়েটার সেই দিকে যেত না, সেই রাস্তা দিয়ে হাঁটতো না। বলছে আর এখন, নাও আই ক্যান, বলছে আই ক্যান স্পেন্ড নাইট উইথ প্রস্টিটিউট, এইরকম অবস্থাতে। বলছেন যে এগুলো সব আমাদের মনের মধ্যে আছে, এইগুলো বাইরে কোথাও নাই। বলছে এই যে যত কিছু আছে সব, বলছে এটা হোয়ার ইজ দ্য ননসেন্স, টু টক অফ ইভিল মিজারি ইজ ননসেন্স বিকজ দে ডু নট এক্সিস্ট আউটসাইড। একটা ঘটনাতে ওই এই একজন আর মারা গেছে, সে খবরটা জানতো না, সে খুব আনন্দ করছে, চেষ্টা করছে, তার এই মারা গেছে রিলেটিভ, একদম নিয়ারেস্ট রিলেটিভ, সন্তান মারা গেছে, কিছুই যেই বললো, বলে, হ্যাঁ, সঙ্গে সঙ্গে হয়ে গেল। তার মানে কি, এগুলো সব মনের মধ্যে, বুঝতে পেরেছেন তো? সব মনের মধ্যে। অ্যাকচুয়ালি ঘটনাটা, তার ছেলে মারা গেছে অনেক আগে, খবরটা নেই তার কাছে। তার মানে কোথায় অবজেক্টিভলি কিন্তু লোকটি মারা গেছে, নেই, সব মনের মধ্যে। এখন বলছে আমি যদি এমন ভাবে মনটা তৈরি করি যে এগুলো মাখবই না, কিছু মাখবই না, বলছে তুমি এর বাইরে চলে গেলে। এই স্বামীজি বলছেন, ইফ আই এম ইমিউন এগেনস্ট অল অ্যাঙ্গার, আই নেভার ফিল এংরি। ক্রোধের কারণ পুনঃ পুনঃ হলেও ওই সব ঘটনা স্থির থাকা, যদি আপনার খুব ক্রোধের বারবার হলেও ওই সব ঘটনা স্থির থাকা যদি আমার অভ্যাস হয়ে যায়, তাহলে আমার কখনো ক্রোধের উদ্রেক হবে না। এক্সাম্পল, অসংখ্য এক্সাম্পল। আপনি গ্রেটেস্ট স্বামীজির জীবনী যারা পড়েছেন, স্বামীজি যখন এই লন্ডনে এই বক্তৃতা দিয়েছেন, আমি একদম লন্ডনে বক্তৃতার, আমি বোধহয় অনেক সময় বলেছিলাম আগে, খুব ইন্টারেস্টিং। বক্তৃতার সময়তে এই, তখন ওখানে
এই যারা তখন তো ব্রিটিশ রাজ, তো একজন সে ঢাকাতে ছিল, ইংরেজ, ওই স্বামীজির লেকচারে লন্ডনে। তো স্বামীজির লেকচার দিচ্ছেন, ভারতের ফিলোসফি বলছেন, সেটা খুব উচ্চ ফিলোসফি। তো ওই ইংরেজ ব্রিটিশ ভদ্রলোক, ও কোনো কারণে বুঝতে পেরেছে এ তো ই থেকে এসেছে, বেঙ্গল থেকে এসেছে, তো ঢাকাতে ছিল। তারপর এখন স্বামীজি এমন এই বেঙ্গলি, ইন্ডিয়া থেকে এত, সে ব্রিটিশের বলছে এরা কি, এরা এদের কোনো শিক্ষা দীক্ষা নাই, প্রচন্ড ভাবে ওই লেকচারের মধ্যে স্বামীজি যতই লেকচার দেন, ও বিরুদ্ধে বলছে সব, সমস্ত ইন্ডিয়ার বিরুদ্ধে তাদের সব ও বলেই যাচ্ছে। আর ওই যারা লেকচার শুনছিলেন সবাই তার দিকে, তার দিকে শুধু তাকাচ্ছে, এত বিরক্তি উৎপাদন করেছে। স্বামীজি কন্টিনিউয়াস লেকচার দিয়ে যাচ্ছেন। এখন স্বামীজি দেখলেন অন্যের ডিস্টার্ব হচ্ছে। তখন স্বামীজি কিরম লেকচার দিতেন জানেন তো? এইরকম স্টেজের উপর পায়চারি করে, এদিকে একবার যেতেন, এদিকে একবার যেতেন, এদিকে একবার যেতেন। তখন হঠাৎ করে দাঁড়িয়ে করে ওই ভদ্রলোকের দিকে তাকালেন। স্বামীজি অনেকক্ষণ এরকম বলছিলেন, তাকিয়ে তখন স্বামীজি কি করলেন, এটাকে বলে ইমপিচমেন্ট। এটা মহেন্দ্রনাথ দত্তের স্বামী বিবেকানন্দ লন্ডনের স্মৃতিকথাতে আছে। তো ওই ভদ্রলোকের দিকে তাকিয়ে স্বামীজি ইতিহাস থেকে ব্রিটিশরা পৃথিবীর এত অত্যাচার করেছে, তো সমস্ত একের পর এক ঘটনা তুলে তুলে বলছি, ইউ আর ব্রিটিশ, তুমি এইটা করেছো, এইটা করেছো, এইটা করেছো, এইটা করেছো বলছে। কন্টিনিউয়াস একের পর এক ঘটনা স্বামীজি উইথ ডেট, টাইম, আর কি অত্যাচার ব্রিটিশরা করেছে সেইগুলো বলছেন। আর ওই ভদ্রলোক শুনতে শুনতে বলছে তার তিনখানা হ্যান্ডকারচিফ ভিজে গেছে, এত ও মর্মাহত হয়েছে। তারপর স্বামীজি এইটা হওয়ার পরে ও শিকনি ঝাড়তে ঝাড়তে হলঘর থেকে বেরিয়ে যাচ্ছে। হলঘর, ও ভেবেছে আমরা একদম শ্রেষ্ঠ প্রাণী, আমাদের কোনো দোষ নাই, আমরা ভগবানের তৈরি, একদম ভগবান আমাদের নিজের হাতে গড়েছেন। স্বামীজি দেখালে যে তোমরা একটা ফলস মুখোশ নিয়ে আছো, ফলস মুখোশ নিয়ে তুমি লোককে এইভাবে তুমি ডিস্টার্ব করছো। আমি তো তোমাদের এখানে দোষ বলতে আসিনি, তাই তুমি লোককে কেন ডিস্টার্ব করছো? তখন ও শিকনি ঝাড়তে ঝাড়তে হল ঘর থেকে বেরিয়ে যাচ্ছে। সব লোক তার দিকে তাকিয়ে আছে। তারপর স্বামীজি শুরু করলেন কোনখান থেকে, যেখান থেকে স্বামীজি লেকচার শেষ করে ওই ভদ্রলোকে কে বলছিলেন, ঠিক তার সেই সেন্টেন্স থেকে আবার শুরু করেছেন, সেই সেন্টেন্স থেকে। এটা পড়ে দেখবেন, খুব ইন্টারেস্টিং ঘটনা। তারপর যেন মাঝখানে ব্র্যাকেটে অনেক কিছু হয়ে যায় না, ব্র্যাকেটের মধ্যে ওই আবার ঘটনাতে ফিরে এসে সেই সেন্টেন্স থেকে আবার শুরু করছে, অনেকক্ষণ এইটা বলে। তো এখানটায় আমি এইটা কেন বললাম, স্বামীজি মোটেও, ও বলে যাচ্ছে বলে যাচ্ছে, স্বামীজি লেকচার দিয়ে যাচ্ছিলেন। যখন বেশি হয়ে গেছিল তখন ডিস্টার্ব করছিল বলে এটা বললেন। কিন্তু স্বামীজি এখানে উদাহরণ দিয়েছেন, দেখুন, ক্রোধের কারণ পুনঃ পুনঃ হলেও ওই সব ঘটনায় স্থির থাকা যদি আমার অভ্যাস হয়ে যায়, তাহলে আমার কখনো ক্রোধের উদ্রেক হবে না, ক্রোধের উদ্রেক হবে না। ইফ আই এম প্রুফ এগেইনস্ট অল হ্যাট্রেড, হ্যাট্রেড আমাকে অনেকে ঘৃণা করছে, আই নেভার ফিল হ্যাট্রেড। বলছে লোকে আমাকে যতই ঘৃণা করুক, আমি যদি সেসব গায়ে না মাখি, আপনাকে ঘৃণা করছে আপনি গায়ে মাখছেন না, হ্যাঁ করুক, করতে দাও না, গায়ে মাখি, তাহলে তাদের প্রতি আমার ঘৃণার, যদি গায়ে না মাখেন তাহলে তাদের প্রতি কিন্তু ঘৃণার উদ্রেক হবে না, তা না হলে ঘৃণার উদ্রেক হবে। তার মানে আমরা কি করলাম, মেকিং দ্য সাবজেক্ট স্ট্রং। একটা শব্দ বই তো নয়, এইটা মা বলেছেন, তার মানে মেকিং, তুমি ওটাকে, তোমাকে গালি দিয়েছে, মনে করো একটা শব্দ, তার মানে মেকিং দ্য সাবজেক্ট স্ট্রং, মেকিং দ্য সাবজেক্ট স্ট্রং। এইটা লোক না পোক বলেছে না, লোক নরে, লোক না পোক, তো মেকিং দ্য সাবজেক্ট স্ট্রং, মেকিং দ্য সাবজেক্ট স্ট্রং। তো এইটার কথা বলেছেন, এইটার কথা বলেছেন। তো পেজ নাম্বার 148, লাস্ট প্যারাগ্রাফ। This is therefore the process by which to achieve that conquest. কোন conquest? Of evil of প্রকৃতি, দেশ কাল নিমিত্ত। দেশ, বুঝতে পেরেছেন তো?
conquest. So this is therefore the process by which to achieve the conquest, মানে আমরা জয়লাভ করব কিসে? প্রকৃতিকে। কিসকে? অবজেক্টকে। কিসকে? দুর্নীতিকে। কোনটাকে? দুঃখকে। কোনটাকে? অশুভকে। বুঝতে পারছো তো? দিস ইজ দ্য প্রসেস থ্রু দ্য সাবজেক্টিভ, মানে সাবজেক্টে। ব্যাপারটা বোঝা গেল? দৈনন্দিন জীবনে আমরা এইটাই করছি। বুঝতে পারছেন তো? হ্যাঁ। I may be bold, স্বামীজি এখন বলছে, I make bold statement to say that the only religion which agrees with and even goes a little further than modern research, both on physical and moral lines, is the Advaita. তো এইটা বলছেন, এই অদ্বৈত বেদান্ত এইটি করছে, যে দেখা যাচ্ছে যে অদ্বৈতবাদী হলো একমাত্র এই ধর্ম যা আধুনিক বৈজ্ঞানিকগণের সিদ্ধান্ত সমূহের সঙ্গে ভৌতিক ও আধ্যাত্মিক, ফিজিক্যাল ও মরাল, স্পিরিচুয়াল, উভয় দিকেই যে শুধু মেলে তা নয়। এটা 92 পৃষ্ঠায়, এখন 91 শেষ হয়ে গেল, 91 পৃষ্ঠা শেষে 92 শুরু হচ্ছে। বরং ওই সব সিদ্ধান্ত বলছে, স্বামীজি বলছেন যে সায়েন্সের যেসব সিদ্ধান্ত, অদ্বৈত বেদান্ত বলছেন ওইসব সিদ্ধান্ত অপেক্ষা উচ্চতর সিদ্ধান্ত স্থাপন করে এই অদ্বৈত বেদান্ত আমাদের সামনে। আর এই জন্যই বলছেন এটা ইহা আধুনিক বৈজ্ঞানিকগণের অন্তর এতখানি স্পর্শ করে। এই কারণ যুক্তি দিয়ে সুন্দর করে বোঝাচ্ছে তো, যুক্তি করে সুন্দর দিয়ে বোঝাচ্ছে, এগুলো আরো আলোচনা করবেন। বলছেন এই বৈজ্ঞানিকরা কি দেখতে পাচ্ছেন, যে সায়েন্টিস্ট বৈজ্ঞানিকরা দেখতে পাচ্ছেন প্রাচীন যে দ্বৈতবাদাত্মক ধর্মসমূহ তাদের পর্যাপ্ত নয়, তাতে তাদের জ্ঞানের ক্ষুধা মিটছে না। কিরকম? কেন বলুন তো? এর প্রত্যেকটা সেন্টেন্স মানে দ্বৈতবাদ, যে দ্বৈতবাদের অর্থ কি? একজন ভগবান আছেন, সে কোথায়? সে আমার থেকে আলাদা। সে স্বর্গেতে বসে আছেন, উপরে আকাশে বসে আছেন, সে ওখানে দিয়ে আমাকে কন্ট্রোল করছেন, মানে আপনার মধ্যে কিচ্ছু নাই, আপনি ভগবান থেকে আলাদা, আমি ভগবান থেকে আলাদা। বলছে তাহলে তো আপনাকে তো সাবজেক্ট স্ট্রং হলো না, তো অবজেক্ট কিন্তু স্ট্রং হয়ে গেল। বুঝতে পারছেন তো? দ্বৈতবাদ ধর্ম বিজ্ঞানীরা কেন মানতে চাইছে না? বলছে সে আলাদা একজন আছে, তাতে আমার কি? তার মানে কি? সাবজেক্ট স্ট্রং হলো না, আপনি সবসময় দুর্বল হলেন দিন আর দিন, অবজেক্ট কিন্তু ভগবান দূরে থাকে। এই ব্যাপারটা বলছে, এই বৈজ্ঞানিকরা কিন্তু এই তাতে তাতে হৃদয় স্পর্শ করছে না, বলেছে সেই জন্য প্রাচীন দ্বৈতবাদাত্মক ধর্মসমূহ, কারণ এর ব্যাখ্যা সবসময় বাইরে, ব্যাখ্যা সবসময় বাইরে যাচ্ছে, ভিতরে ব্যাখ্যা নাই। বুঝতে পেরেছেন তো? ভিতরে এই দেখুন, আর একটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। অদ্বৈত বেদান্ত বলছে আমি আমাদের, আই এম রেসপন্সিবল ফর মাই ওন, আমার দুঃখ কষ্টের জন্য। এই দেখুন, মানে কি? এই যে আমাদের কর্মবাদ থিওরি আমরা বলি না কি, আমরা বলি আমার নসিব, মানে কি? আমার কর্ম, মানে কি? আমি আই এম রেসপন্সিবল। স্বামীজির একটা লেকচার আছে, ম্যান ইজ দ্য মেকার অফ হিজ ওন ডেস্টিনি। বলছেন দি টেক দ্য হোল রেসপন্সিবিলিটি অন ইউর ওন শোল্ডার। আপনি যে অবস্থাতে আছেন এর জন্য আমি দায়ী, আমি দায়ী। আপনি কিন্তু ওই অবজেক্টের উপর ডিপেন্ড করছেন না। না না, আমরা সবসময় কি করি, ওর দোষ, ওর দোষ, অমুক দোষ, অমুক দোষ। বলছে অদ্বৈত বলছে আই এম রেসপন্সিবল ফর মাই ওন ফিউচার। আমি যা এখন আপনারা আমরা এখানে ক্লাস করছি, বলছে আমার কর্মফল অনুযায়ী আপনি ভাবছেন আমি এই এই ক্লাস করব, তার জন্য আপনি এখানে বসে আছেন, বলছে এর জন্য আমি দেয়, আমি সিলেক্ট করেছি, আমার জীবনের জন্য আমি দেয়, আমার কর্মফলের জন্য আমি এরকম দুঃখ পাচ্ছি। তাহলে এটাতে সুবিধা কি? তাহলে আমি এমন কর্ম করতে পারি যে আমি এই সুখ দুঃখের বাইরে চলে যেতে, বা আমি শুভ, এমন শুভ করব, শুভ করতে 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 আমি একটা শুভের যন্ত্র হব। তারপর এর দুটোরই বাইরে চলে যাবো, কাটা দিয়ে কাটা তোলা, একটা খারাপ কাটা দিয়ে একটা ভালো কাটা দিয়ে একটা খারাপ কাটাকে তুলে বদ রক্ত বের করে দাও। তো কি বলছেন? তো বলছেন যে এই বৈজ্ঞানিকরা দেখতে পাচ্ছেন এই দ্বৈতবাদাত্মক ধর্মসমূহ তাদের পর্যাপ্ত নয়, তাদের জ্ঞানের ক্ষুধা মিটছে না। জ্ঞানের ক্ষুধা মিটছে না কারণ কি? ইন্টেলেকচুয়ালি দে আর নট স্যাটিসফাইড, কারণ ব্যাখ্যা বাইরে। ওই আকাশে একজন ভগবান আমাকে ওখানে কলকাঠি নাড়ছে, আর এখন আমি কি বললাম, না না আমার কর্মের জন্য আমি দায়ী, দেখুন ব্যাখ্যা আমার মধ্যে। বুঝতে পারছেন কিনা? তার মানে এই বেদান্ত বলছে ক্ষুধা মিটছে না, কিন্তু এই অদ্বৈতবাদে তাদের জ্ঞানের ক্ষুধা মিটছে। টেক দ্য হোল রেসপন্সিবিলিটি অন ইউর ওন। মানুষে এখন স্বামীজি খুব সুন্দর কথা বলেছে, মানুষের শুধু বিশ্বাস থাকলে চলবে না, এমন বিশ্বাস থাকা চাই
যাতে তার জ্ঞান বৃত্তি চরিতার্থ হয়। এই খুব ইম্পর্টেন্ট কথা বলছে, খুব ইম্পর্টেন্ট কথা বলছে। মানুষের শুধু বিশ্বাস থাকলে চলবে না, শুধু বিশ্বাস থাকলে চলবে না। কোথায় আছে ইংরেজিতে? ইংরেজিতে এখানটা আছে। হম, ইংরেজিতে এনজি জলের মাস্টার, হ্যাঁ, এই পেজ নাম্বার 149, 149 এর ফিফথ লাইন দেখুন, ফিফথ সিক্স লাইন, পেজ নাম্বার 149। এ ম্যান মাস্ট হ্যাভ নট অনলি ফেথ বাট ইন্টেলেকচুয়াল ফেথ টু। ইন্টেলেকচুয়াল ফেথ টু মানে, এই দেখুন, মানুষের শুধু বিশ্বাস থাকলে চলবে না, এমন বিশ্বাস থাকা চাই যাতে তার জ্ঞান বৃত্তি চরিতার্থ হয়। দেখো, আপনারা বলছেন এই কথা, আচ্ছা, ঠাকুর তো এরকম বলেননি। ঠাকুর বলছেন বিশ্বাস বিশ্বাস, আর ঠাকুরের নিজের জীবনটা দেখুন না। দেখুন, এই এক একটা সেন্টেন্স ব্যাখ্যা করতে ঠাকুরের জীবন দিয়ে আপনি ঠাকুর বলছেন মা আছেন, শুনেছেন, তাই না? মা তুমি আছো, তাহলে মা যদি সত্যি সত্যি থেকে থাকে তাহলে আমাকে দেখতে হবে। দেখুন, একটা বিশ্বাস কি, আমাদের বিশ্বাস ভগবান আছেন। দেখুন, ঠাকুর আছেন, না আমি বলছি হ্যাঁ ঠাকুর তো আছেন, তাতে কোথায় আমি ঠাকুরকে দেখতে পাচ্ছি না। এখন বলছেন না, তার ঠাকুর যদি থাকে তাহলে আমি দেখবো। দেখুন, আপনি যদি দেখেন সত্যি সত্যি, তখন আবার ইন্টেলেকচুয়াল ফেইথ এসে গেল। মা আছেন, কি শুনেছে? রামপ্রসাদকে তুই দেখা দিয়েছিস, কমলাকান্তকে দেখা দিয়েছিস, তাহলে রামপ্রসাদ একজন মানুষ ছিল, কমলাকান্ত একজন মানুষ ছিল, আমিও একজন মানুষ। তারা যদি দেখতে পারে, তাহলে আমি কেন দেখতে পারবো না? তাহলে প্রথমে হলো বিশ্বাস, রামপ্রসাদ দেখেছেন, ঠাকুরের বিশ্বাস হয়ে গেল। তাতে কিন্তু ঠাকুর স্যাটিসফাই হলেন না। দেখুন ঠাকুরের জীবন, ঠাকুর কিন্তু স্যাটিসফাই হলেন না। রামপ্রসাদ দেখেছে তো দেখেছে, তাতে হলোটা কি? কমলাকান্ত দেখেছে মাকে, মা কালীকে, তাতে হলোটা কি? আমি নিজেও এইরকম দেখতে চাই, নিজেও দেখতে চাই। তখন বলছে আমিও দেখতে পারি। তাহলে যদি সত্যি সত্যি মা থেকে থাকেন, তাহলে তো আমারও দেখা উচিত, আমিও দেখতে পাবো। কেন দেখতে পাচ্ছি না? অসুবিধা কোথায়? তাহলে কন্ডিশন গুলো স্যাটিসফাই। এখন একজন বললো, হ্যাঁ তারা দেখেছে, তুমি তার জীবনটা সেই মতো করো। বলে হ্যাঁ, করতে রাজি আছি। তারা বলছে তারা এই জাগতিক কিছু চাইনি, মান যশ চাইনি, কত কিছু আমিও চাই না। আমি মাদের নাম যশ চাই না, লোকমান্য চাই না, আমার এক থু এগুলো কিচ্ছু চাই না, আমি শুধু তোমাকেই চাই। আমি কন্ডিশন স্যাটিসফাই করছি, তাহলে দেখা দে মা, দিচ্ছিস না কেন? বুঝতে পারছেন কিনা? তো বলছে আমি অন্য কিছু চাই না, শুধু তাকে চাই। কন্ডিশন ফুলফিল করছেন স্বামীজি ঠাকুর। বলছে দেখা দিবি না, তাহলে আমি জীবন রাখবোই না। একদম এক্ষুনি নিজেকে আমি আর দরকারই নেই জীবনে। সঙ্গে সঙ্গে দেখা দেবেন। এখন ইন্টেলেকচুয়াল ফেইথ হলো কিনা? ঠাকুর বলছেন মায়েরই বলছি, বাপান্ত দিব্যি বলছি, ভগবান আছেন, আছেন, তাকে দেখা যায়, তার সঙ্গে কথা বলা যায়। ইন্টেলেকচুয়াল ফেইথে পুরা ঠাকুরের কথা শুনছি, বিশ্বাস করছি। বলছে তোমার কখন হবে? এটা হলো বিশ্বাস, তারপরে কি? ইন্টেলেকচুয়াল ফেথ টু। ও, তাহলে আমিও দেখতে পারি। আরো এক্সাম্পল, মা, তাহলে কি মা কি জড়ো? বলছে না, মা চৈতন্যময়। তাহলে মা এই প্রতিমার মধ্যে আছেন? হ্যাঁ, নিশ্চয়ই আছেন। তাহলে চৈতন্য যদি হয়, এ যদি জীবন্ত হয়, তাহলে মা নিঃশ্বাস প্রশ্বাস নেবে। টেস্ট ইট, টেস্ট করো। দেখুন, ওই যে জ্ঞান বৃত্তি চরিতার্থ হচ্ছে কিনা, ইন্টেলেকচুয়াল ফেথ। মা ঠাকুর তুলো দিয়ে দেখলেন নিঃশ্বাস বইছে, ওরে বাবা! দেখুন, তাহলে জ্ঞান বৃত্তি চরিতার্থ হচ্ছে কিনা? ঠাকুর ঘরে বসে শুনছেন, মা ঝমঝম করে ও পাইজার পরে সে দোতলাতে উঠছে, উঠে সে ওই রকম উপরে বসে এসে সে গঙ্গার দিকে তাকিয়ে আছে। বলছে আমি শুনতে পেতাম, মা পাইজার পরলে হাঁটলে ঝমঝম শব্দ হয়, মা ঠাকুর শুনছেন ঝমঝম শব্দ হয়। বুঝতে পারছেন কিনা? তাহলে সে দেখছে যে মা চৈতন্যময়ী। ও মা, আমি খাবো? আচ্ছা, তুই তুই খা। তুই তুই আমাকে শুতে বলছিস, শো। তোর শুধু বিশ্বাস নয় ঠাকুরের, মা এইরকম, যদি এইরকম চৈতন্যময় যদি কেউ থেকে থাকে, তাহলে আমাকে দেখতে হবে। বলে হ্যাঁ, আমি এইরকম দেখেছি স্পষ্ট ভাবে, যেমন দেখছি এইরকম, তার থেকে আরো স্পষ্ট ভাবে, মানে আমি নিজের স্বরূপ হিসাবে তাকে উপলব্ধি করেছি। তুই যদি দেখতে চাস, তাহলে তোকেও দেখা দেবে। কিন্তু কে দেখতে চায়? লোকে বলছে
মা ছেলের জন্য ঘটি ঘটি কাঁদে, ভগবানের জন্য কাঁদে। বলছে তার মানে কি, এখানে ঠাকুর কি বললেন, কন্ডিশন স্যাটিসফাই করতে বলছে, হ্যাঁ তুমিও দেখা পাবে। বলে স্যাটিসফাই দ্য কন্ডিশন। বলছে এতে কোনো ধরনের নেই, কন্ডিশন মানে, তার মানে মা জাগতিক কোনো বস্তু নয়। তারপর আরো, আচ্ছা চৈতন্য যদি হয়, আমরা এই জিনিসপত্রের ছায়া পড়ে, চৈতন্যের তো ছায়া পড়ার কথা নয়। এসটি দেখছে মা হাঁটছে, কোনো ছায়া নেই। দেখুন, তাহলে ইন্টেলেকচুয়াল ফেইথ আসছে কি না? প্রত্যেক ঠাকুরের এত বিশ্বাস, কিন্তু প্রত্যেকটা টেস্ট করছেন, এটাকে বলছে জ্ঞান বৃত্তি চরিতার্থ হচ্ছে। জ্ঞান বৃত্তি, তার মানে ইন্টেলেকচুয়াল ফেইথ হচ্ছে, নট অনলি ফেইথ, ইন্টেলেকচুয়াল ফেইথ মানে এইটা বর্তমান যুগে ঠাকুর দেখিয়েছে, ঠাকুর দেখিয়েছে। তো বলছেন মা মূর্তিতে থাকলে নিঃশ্বাস প্রশ্বাস চুই করবে না, তুলো দিয়ে টেস্ট করা, তো এই সমস্তটাই ঠাকুর কিন্তু করে দেখিয়েছে। এইটা স্বামী যেখানটায় বলছেন যে শুধু বিশ্বাস থাকলে হবে না, তো তার কথা এখানটায় এইটা বলছেন। হম। তো জ্ঞান বৃত্তি চরিতার্থ হয়, যদি মানুষকে বলা যায় যাহা দেখিবে তাহাই বিশ্বাস করো, তবে শীঘ্রই উন্মাদাগারে যাইতে হয়। বলছি শুধু এইরকম বিশ্বাস করে কি হয়, তাহলে সত্যটা, এই ধর্ম কি কতগুলো কথার কথা? স্বামীজি বলছেন দি রিলিজিয়ান হ্যাজ বিকাম এ কতগুলো লাইফলেস মকারি, সিস্টেম্যাটিক ড্রিল। এই মাথা ঠোকো, এই চার্চে যাও, ওখানে গিয়ে বলছে এই স্বামীজির রিভেঞ্জ যদি পড়েন, বলছে তখনকার আমেরিকাতে লোক একদম এইরকম চার্চে লেকচার শোনা বলে ফেড আপ হয়ে গেছিল। বলছে এই কতগুলো গদবাঁধা কথা, রিলিজিয়ানের মধ্যে সত্যি কিছু অনুভবের জিনিস আছে? এগুলো কি শুধু বই? আমরা জ্ঞান যুগের লেকচার করছি, গীতা পড়ছি, উপনিষদ পড়ছি, অনেক ক্ষেত্রে মনে হয় না এগুলো শুধু বইয়ে লেখা। বলছে না না, এগুলো উপলব্ধি। তুমি চেষ্টা করো, তোমার উপলব্ধি হবে, তোমার উপলব্ধি হবে। ওই বলছেন কিছুটা বিশ্বাস নিয়ে এগোতে হয়, তারপর নিজেকে উপলব্ধির জন্য তৈরি করতে হয়। আমাদের এই সব চর্চা করা মানে কি, আমরা নিজেদের তৈরি করার চেষ্টা করছি, তৈরি করার চেষ্টা করছি। তো এইটা বলছেন এখানটায় 92 পৃষ্ঠার ফার্স্ট প্যারাগ্রাফে, যাহা দেখিবে তাহাই বিশ্বাস করো, তবে শীঘ্রই উন্মাদাগারে যাইতে হবে। উন্মাদাগারে যাইতে হবে। বলছি বিশ্বাস করো, একজনে বলছে হ্যাঁ আমার অমুক দেখা হয়েছে, আমি এই স্বপ্নে দেখেছি অমুক, তাহলে আপনি সঙ্গে সঙ্গে তাকে বড় মহাপুরুষ বলে মনে করলেন। এই তো, এই এসেছিলেন ঠাকুর, এসে আমাকে এই উপদেশ দিলেন যে তুমি আমার, আমাকে বলছে তুমি আমাকে এইটা দান করো, বসে আর কাজ নেই। অনেকে বলছে এই তো স্বামীজি এসেছিলেন, আমাকে আমার বড় একটা স্ট্যাচু কর। স্বামীজির খেয়ে দেওয়ার কাজ নেই, এসে বলবে আমার স্ট্যাচু কর। এইগুলো আমাদের ইসের জন্য, বুঝতে পারছেন তো? পরের প্যারাগ্রাফ দেখুন, স্বামীজি বলছেন একজন জনৈক মহিলা আমেরিকাতে আমার নিকট একখানি পুস্তক পাঠাইয়া দেন, তাতে লেখা ছিল সবকিছুই বিশ্বাস করা উচিত। ওই পুস্তকে আরো লেখা ছিল মানুষের আত্মা ওইরূপ কিছু অস্তিত্ব নাই, তবে আত্মাতে অস্তিত্ব নাই তো, কিন্তু স্বর্গ আছে, বুঝতে পারছেন তো? স্বর্গে দেবদেবীরা দেবদেবীরা আছে। আর আর একটা জ্যোতিষসূত্র আমাদের প্রত্যেকের মস্তিষ্কের সহিত স্বর্গের সঙ্গে সংযোগ সাধন করছে। বলছে গ্রন্থগতি এটা জানলেন কি করে? তার আত্মা টাত্মা এসব কিছু নাই, ভগবান নাই, কিন্তু স্বর্গ আছে, দেবদেবী আছে, তার সঙ্গে একটা যোগসূত্র। বলছে কি করে জানলেন উনি, কি করে জানলেন? তিনি প্রত্যাদিষ্ট হয়ে এই সকল তত্ত্ব জানিতে পারিয়াছিলেন, আর তিনি আমাকেও এইসব বিশ্বাস করতে বলিয়াছিলেন। আমি যখন তাহার এই সকল কথা বিশ্বাস করতে অস্বীকার করিলাম, তিনি বলেন তুমি নিশ্চয়ই অতি দুরাচার, তোমার আর কোনো আশা নাই। মানে ইডিওসিনক্রেসিস, ব্রেইনের মধ্যে ক্র্যাকড ব্রেইন, ক্র্যাকড ব্রেইন, এটা দেখাচ্ছেন জগৎ এইরকম এ ভর্তি। তো এখন স্বামীজি কি করছেন এর পরে, এই যে পরের প্যারাগ্রাফে, যে আগে স্বামীজি বলছিলেন যে অদ্বৈত বেদান্তের যে সমস্ত শক্তি মানুষের নিজের মনের বিকাশের উপর, এইটা আগে বলেছিলেন নির্ভর করে, অশুভ জয় নিজের মধ্যে পরিবর্তন দ্বারা, অর্থাৎ মানুষের মধ্যে নিজের মধ্যে পরিবর্তন মানে আমার মধ্যে অনন্ত শক্তি নিহিত রয়েছে। আর এই তত্ত্ব সত্যের পরিপ্রেক্ষিতে স্বামীজি এই যে আমাদের মধ্যে অনন্ত শক্তি আছে, অশুভ জয় আমরা করতে পারি, এই যে তত্ত্ব, আর ঠিক ঠিক যে ট্রুথটা কি, জগতের বিবিধ ধর্মকে এখন পর্যালোচনা করছেন এই প্যারাগ্রাফে। কোন প্যারাগ্রাফে? এই 92 পৃষ্ঠার যে থার্ড প্যারাগ্রাফ। থার্ড প্যারাগ্রাফে এখন স্বামীজি কি আলোচনা করতে চাইছেন?
বিভিন্ন ধর্মকে আলোচনা করে বলতে চাইছেন যে আমরা যে কি তারা কি অবস্থাতে আছে, কোন অবস্থাতে এই অদ্বৈত বেদান্তের তত্ত্ব আমাদের আমরা অশুভ জয় করতে পারি। অদ্বৈত বেদান্তের সমগ্র শক্তি নিজের মনের বিকাশের উপর নির্ভর করছে। অশুভ জয় নিজের মধ্যে পরিবর্তন দ্বারা, অশুভ জয় নিজের মধ্যে পরিবর্তন দ্বারা আমরা আনতে পারি। মানুষের মধ্যেই অনন্ত শক্তি আছে। এখন স্বামীজি বলছেন, দেখুন এই কনটেক্সটে পরের আলোচনা বুঝতে পারবেন কি। পরে বলছেন স্বামীজি, এই ঊনবিংশ শতাব্দীতে এখন ধর্মের দিকে তাকানো যাক। শেষ ভাগে বহু স্থানে কি আছে, এই ধারণা, কি ধারণা বিদ্যমান, আমার পিতৃ পিতামহের ধর্মই একমাত্র সত্য। ওই যে বলে গেছেন সত্য, অন্য যে কোনো স্থানে যে কোনো ধর্ম প্রচারিত হয়েছে তা অবশ্যই মিথ্যা। বলছে দেখুন কতটা ডগম্যাটিজম। মানে আমরা একটা ওই সুন্দর ওই ওই যে স্বামীজি উদাহরণ দিয়েছেন না, ইতে কিসে, পার্লামেন্ট অফ রিলিজিয়ানে, কুয়োর ব্যাঙ আর সাগরের ব্যাঙ। হ্যাঁ, ওই আমরা মনে করছি এই আমি যেটাই করি, এই যেটা করছি, জাম্বো বাম্বো একটা ধর্ম যা কিছু আমি করছি এইটা, বলছে সেইটাই, এর থেকে বাইরে আর কিছু হতেই পারে না। মানে সংকীর্ণ আমার একটা জিনিসের মধ্যে আমাকে বলছে গঙ্গা স্নান 5 বার করতে হবে, এইটাই ধর্ম। 5 বার ধর্ম, 5 বার উঠবস করতে হবে, মাথা ঠুকতে হবে, এইটাই ধর্ম। ওই তুমি একটা যজ্ঞ করো, গরু দান করো, গরুর লেজ ধরো, তোমাকে স্বর্গে নিয়ে যাবে, এটাই ধর্ম। ওই ছোটবেলা থেকে আমরা যেগুলো শুনছি, যে পরিবেশে মানুষ হয়েছি, ওইটা শুনে এর বাইরে আমাদের আর কিছু হতে পারে না। ওই যে আছে যে যেখানে প্রেত চর্চা চলে, এইটাই ধর্ম। যেখানে ধরুন পূর্বপুরুষদের আপনি যেখানে সমাধি দিয়েছেন, ওখানে গিয়ে আপনি ধূপ ধুনো একটু দিলেন, এই মোমবাতি জ্বালিয়ে দিলেন, হ্যাঁ, না এখানটা এরা আছে, এখানটায় আছে। বলছে ওই পিতৃপুরুষের ওইটাই ধর্ম, এর বাইরে আর কিছু নাই। এই বলছেন যে যে কোনো স্থান অন্য ধর্ম প্রয়োজন তা মিথ্যা। স্বামীজি বলছেন এইরকম মানুষের চিন্তাধারা, এর থেকে কি প্রমাণিত হয়? প্রমাণিত হয় বলছেন আমাদের ভিতরে এখনো কতটা দুর্বলতা রয়েছে। এই দুর্বলতা দূর করা অতীব বাঞ্ছনীয়। আর স্বামীজি কি বলছেন, বলছে এই দুর্বলতা শুধু যে তোমাদের ইউরোপে আছে তা না, আমাদের ভারতবর্ষেও আছে। এই স্বামীজি অদ্বৈত বেদান্তের যে জন্মভূমি ভারত, ঋষির আবিষ্কার করেছেন, বলছে এই ভারতেও বলছেন এই দুর্বলতা সব দেশেই আছে। স্বামীজি বলছেন এই ভারতে যেমন আছে তেমন আর কোথাও নাই, সেখানে এটি ভয়ানক আকারে বিদ্যমান। বলছে আমাদের মধ্যে এরকম দুর্বলতা, যে ভারতে অদ্বৈতবাদ এখন সাধারণ লোকের মধ্যে প্রচারিত হইতে দেওয়া হয় নাই। এই স্বামীজি বলছেন দেখুন, বলছে এই অদ্বৈত তত্ত্ব, যে ভগবান তোমার অন্তর্যামী, তোমার মধ্যে আছে, তুমি ভগবত স্বরূপ, তুমি ইচ্ছা করলে মুক্ত হতে পারো, মুক্ত আহ্বানী মুক্ত, বলছে এইটা কিন্তু প্রচারিত করা হয়নি। সন্ন্যাসীরাই অরণ্যে এর সাধন করতেন। সেই জন্য বেদান্তে এক নাম হয়েছিল কি, আরণ্য, ফরেস্ট ফিলোসফি। এই দেখুন অন্য আর একটা জিনিস আমরা জানছি, এটাকে বলা হয় ফরেস্ট ফিলোসফি। ওই যে বলা হয় না স্বামীজির নামে, তিনি বনের বেদান্তকে ঘরে নিয়ে এলেন। বলা হয় কিনা স্বামীজি জীবনীতে দেখবেন, বনের বেদান্তকে ঘরে নিয়ে এসছেন। মানে এইগুলোতে কি, যারা আবিষ্কার করেছেন মুনি ঋষিরা, বলছে তারা ওই কিসের মধ্যে চলে যেত, বনে জঙ্গলে, ঠাকুর কথামৃতে আছে, সকালবেলায় তারা চলে যেত, একদম গিয়ে এসের মধ্যে জপ ধ্যান করতো, শব্দ স্পর্শের থেকে বাইরে নিজেকে রাখতো। তবে তারা ব্রহ্মকে বোধে বোধ করেছিল। তো তারা আবিষ্কার করেছেন, কিন্তু এইটা সাধারণের মধ্যে তেমন ভাবে স্বামীজি বলছেন প্রচারিত হয়নি। বলছে এই যেহেতু এটা ওই অরণ্যে এর সাধন করতেন, সেই জন্য এর নাম হয়ে গেছে বনের বেদান্ত, ফরেস্ট ফিলোসফি, আরণ্য। অবশেষে এখন বলছে কি সবসময় এরকম ছিল, বলছে না। স্বামীজি বলছেন দেখুন এটা একসময় সাধারণ মধ্যে প্রচারিত হয়েছে, কে প্রথম সাধারণ মধ্যে, বলছে বুদ্ধদেব। অবশেষে ভগবত কৃপায় বুদ্ধদেব এসে আপামর জনসাধারণের মধ্যে তা প্রচার করেন। বেদান্তের কি প্রচার কি করে, দেখুন স্বামীজি এত উদার, বলছেন বুদ্ধদেবেই এই বেদান্তের ধর্ম। অথচ আমরা জানি তিনি বেদের বিরুদ্ধে বলেছেন, দেখুন কত সিক্রেট, বেদের বিরুদ্ধে বলেছেন, ভগবান মানতেন এটসেট্রা। অথচ স্বামীজি বলছেন তিনি আপামর জনসাধারণের মধ্যে প্রচার। কিভাবে বুঝবো?
বুঝবে এইভাবে যে বেদান্তের যে হাইয়েস্ট তত্ত্ব, সমম পশ্যন হি সর্বত্র সমবস্থিতম ঈশ্বরম না হিনস্য আত্মনা আত্মানাম ততো জাতি পরাম গতিম আত্মৌপমেন সর্বত্র সমম পশ্যসি অর্জুন সুখম বা যদি বা দুঃখম সযোগী পরম ব্রহ্মণী স্থিত শুনি চৈব সপাকে চ পণ্ডিতা সমদর্শিনা। মা বলছে না, আমজাদ আমার ছেলে, শরৎ আমার ছেলে। তার মানে বেদান্তের হাইয়েস্ট তত্ত্বটা কি? সমত্ব। দেখুন এই, তাহলে বেদান্তের যে সমত্ব, এইটাই তো বুদ্ধদেব বলছে সবার, এই যে বুদ্ধত্ব একটা অবস্থা, আনন্দকে বলছে বুদ্ধত্ব এটা সবাই লাভ করতে পারে, সবাই লাভ করতে পারে, এটা আমার একার জন্য নয়। তো বলছেন বুদ্ধকে বললেন, এতে বলছেন আনন্দকে আত্মদীপ ভব, আত্মদীপ বলছে তুমি নিজেই বিয়ে লাইট, লাইট টু ইয়োর সেলফ। তাহলে বুদ্ধত্ব বা নির্মাণ, এটা একটা যে অবস্থা, এটা সবাই লাভ করতে পারে। সমম পশ্যানি সর্বত্র সমবস্থিত ঈশ্বর না হিনস্ত আত্মনা আত্মানাম তত জাতি পরাম গতিম। তো বলছেন বুদ্ধদেব ভগবত কৃপায় বুদ্ধদেব এসে এই সাধারণের মধ্যে এটা প্রচার করেছেন। বলছে তখন সমগ্র জাতি এই বৌদ্ধ ধর্মে জেগে উঠল, বৌদ্ধ ধর্মে জেগে উঠল। এখন স্বামীজি বলছেন একটু অন্য দিক দিয়ে, যে অদ্বৈতবাদ কিভাবে মানে ভারতকে সেভ করেছে। বলছে দুবার এই অদ্বৈতবাদ ভারতকে জড়বাদ থেকে রক্ষা করেছে, জড়বাদ থেকে, ম্যাটেরিয়ালিজম থেকে দুবার রক্ষা করেছে। প্রথম, আমরা একটু সিনপসিস আলোচনা করে নিই, কারণ স্বামীজি অনেক জিনিস বলেছেন, আমি জিসটা আলোচনা করছি প্রথমে। এই 93 পৃষ্ঠাতে এই পরপর এই জিনিসগুলো আছে। দুবার অদ্বৈতবাদ ভারতবর্ষকে রক্ষা করেছে কোথা থেকে? বলছে ম্যাটেরিয়ালিজম থেকে, মানে জড়বাদ থেকে ভারতবর্ষকে রক্ষা করেছে। প্রথম বলছেন বুদ্ধদেবের আবির্ভাবের পূর্বে কি হয়েছিল, এই যে কনটেক্সট আলোচনা হচ্ছে, বুদ্ধদেবের আবির্ভাবের ঠিক পূর্বে, এই 93 পৃষ্ঠার মাঝ বরাবর আছে, বুদ্ধদেবের আবির্ভাবের ঠিক পূর্বে জড়বাদ অতি প্রবল হয়েছিল। আমি পূর্বের অবস্থাটা আলোচনা করে তারপর পরের অংশটা আসি, যেটা আগে আলোচনা হয়ে গেছে স্বামীজির এখানে। বুদ্ধদেবের আবির্ভাবের ঠিক পূর্বে বলছেন জড়বাদ প্রচন্ড প্রবল হয়েছিল, সেটা স্বামীজি এখানে বলেছেন। জড়বাদ প্রবল হয়েছিল, স্বামীজি এখানে ভারতবর্ষে 4 ভাগ মতের কথা আলোচনা করছেন। ওই দেখবেন ওই জানা আছে, তার আগেই আছে 4 ভাগ মতের কথা। 4 ভাগ মানে মেটেরিয়ালিজম, যে এই তারা বলছে এই মা এইগুলো কিছু নাই। 4 ভাগরা কি বলেন? খাও দাও মজা করো, ঈশ্বর আত্মা স্বর্গ বলে কিছু নেই, ধর্ম কতগুলো ধূর্ত দুষ্ট পুরোহিতদের কল্পনা মাত্র, যাবৎ জীবের সুখম জীবের ঋণম কৃত্বা ঘৃতম পিবেত। এটা ওই আগে আগে আলোচনা করে স্বামীজি এটা বলছেন। এটা কখনকার অবস্থা বলছেন স্বামীজি? বুদ্ধদেব আসার আগের কথা বলছেন। জড়বাদ ভারতবর্ষে এমন ভাবে এসেছিল, জড়বাদ, তখন জড়বাদটার নাম কি ছিল? ওই 4 ভাগ, চারুবাগ বলছে, ওরা খুব সুন্দর সুন্দর কথা বলতো। লোকায়ত দর্শন, লোকায়ত দর্শন বলছে এই দর্শন মানে মানুষের মধ্যে এত প্রচারিত হয়েছিল। 4 ভাগ মানে চারুবাগ, সুন্দর সুন্দর তারা কথা বলতো। বলছে ঋণাম কৃত্বা ঘৃতম পিবেত যাবৎ জীবেত সুখম পিবেত। বলছে চাবরা বলছে খাও দাও মজা লোটো, এইসব কিছু নাই। বলছে এই যে মানুষ বললেই ভস্মীভূত পুনঃ পুনঃ, বলছে এই কি এই শরীর ধারণ করেছো, এ পুড়ে যাবে, আর কিচ্ছু থাকবে না। হুম। তো ওরা বলছেন খাও দাও মজা করো, ঈশ্বর আত্মা। স্বামীজি যখন বিদেশে, ওই যে ইঙ্গারসোল, ইঙ্গারসোলের কথা আমরা বলেছিলাম না? তো ওই তো বলছে ইঙ্গারসোল স্বামীজিকে কি বলেছিলেন? বলছে আমি এই জগৎটা আছে এটাতেই বিশ্বাস, এই জীবনটা এইটাই আমার হাতে আছে, কাজে যত পারো তুমি এখানে ভোগ করো, অর্থাৎ জগৎরূপ এই ইসে থেকে যতটা পারো তুমি নিংড়ে নাও, জগৎটা একটা কমলা লেবুর মতো, এর থেকে যত লাস। স্বামীজি তার উত্তর কি দিয়েছিলেন? বলছে হ্যাঁ, আমি এর থেকে আরো ভালো একটা মেথড চাই, যাতে আরো রস পাওয়া যায়। কারণ আমি জানি আপনি তো, আপনি জানেন আপনার মৃত্যু আছে, আপনি সেই জন্য ভয়, আপনার ভয় আছে, আমি জানি আমার মৃত্যু নাই, সেই জন্য আমার ভয় নাই, আমি রসি রসি এটাকে জগৎটাকে উপভোগ করি। তো এইসব কথা বলেছিলেন। তো বলছেন এই যে জড়বাদ বুদ্ধদেবের আসার আগে এমন ভাবে নাস্তিকতা বুদ্ধদেবের আবির্ভাবের পূর্বে এত বিস্তার লাভ করেছিল,
যে তার এক নাম ছিল লোকায়ত দর্শন। ওই যে এগুলো আরে আগে আছে, জড়বাদের কথা ওই 93 পৃষ্ঠার প্রথম দিকে এগুলো আছে। জড়, এখানে স্বামীজি অন্য কথাও মাঝখানে মাঝখানে বলেছেন, অনেক জিনিস মিক্স আপ করে বলেছেন। আমি সেগুলো আলোচনা না করে প্রথমে আলোচনা করছি দুটি জিনিস। কি আলোচনা করছি? অদ্বৈতবাদ জড়বাদ থেকে রক্ষা করেছেন প্রথম বুদ্ধদেবের আসার আগে, তার কনটেক্সট আলোচনা করছি। যে নাস্তিকতা বুদ্ধদেব আবির্ভাবের পূর্বে এত বিস্তার লাভ করেছিল যে এটাকে বলা হয় লোকায়ত দর্শন। লোকায়ত মানে এই মাঝ বরাবর আছে, লোকায়ত দর্শন মানে যে পপুলার ফিলোসফি। লোকায়ত মানে মানুষের মধ্যে যেটা খুব জনপ্রিয়, পপুলার ফিলোসফি, লোকায়ত দর্শন। চারবাক দর্শনে বলে লোকায়ত দর্শন, খুব মানে লোকে এইগুলোই তো চায়, যত ভোগ হবে এই বিদেশে। ও স্বামীজি বলছেন আরে ওরা তো বিরেচনের জাত। বিরেচন, ওই যে ইন্দ্র বিরেচন সংবাদ, ইন্দ্র হলো দেবতা, বিরেচন হলো অসুর। অসুর মানে, অসুর মানে ইন্দ্রিয় প্রধান। অসু মানে প্রাণ, প্রাণ মানে ইন্দ্রিয়, ইন্দ্রিয় প্রধান। আর দেবতা মানে কি? দীপধাতু থেকে এসেছে, এরা হলো চৈতন্য প্রধান। তাহলে ওরা বলে বিরোচন মানে কি? অসুর। বলছে ওরা বিরোচনের জাত, বিরোচনের জাত। ওরা ভোগের জন্য কত, এত এমিনিটিস তৈরি করেছে। স্বামীজি বলছেন নখ কাটার কত যন্ত্র, কত। বলছে ওরা হলো বিরোচনের জাত, ওরা জানে কি করে ভোগ করতে হয়। তো এই কথা যদি দেখুন না, আমাদের ভারতবর্ষের অনেকেই কেন আমেরিকাতে যেতে চায়, বা আগে আগে যত, কেন ওখানে ভালো ভোগ আছে, সেটা আমেরিকাই তো স্বর্গ। আমেরিকাই তো স্বর্গ। এখন অবশ্য ডান্ডা মারছে, তো বলছে আমেরিকাই তো স্বর্গ। তাহলে লোকায়ত দর্শন মানে পপুলার ফিলোসফি। স্বামীজি বলছেন এইরকম মেটেরিয়ালিজম এমন হয়েছিল তখন বুদ্ধদেব এসেছেন। মতো অবস্থায় বুদ্ধদেব এসে সাধারণের মধ্যে বেদান্ত প্রচার করে ভারতবর্ষে রক্ষা করছেন। বলছে এই অদ্বৈত বেদান্ত দুবার ভারতবর্ষকে সেভ করেছে জড়বাদ থেকে। একটা বলেন বুদ্ধদেবের আসার আগে যে এইরকম জড়বাদ এসেছিল, বুদ্ধদেব এসেকে এই এসে আপামর জনসাধারণের মধ্যে তা প্রচার করেন। আর কখন এখন এই এই প্রসঙ্গে স্বামীজি, কারণ আরেকবারের কথা একটু পরে আসি, এই প্রসঙ্গে স্বামীজি জড়বাদ নিয়ে আলোচনা করেছেন। স্বামীজির লেকচার পড়তে গেলে অনেকে চট করে এই জন্য বুঝতে পারে না, স্বামীজি এক একটা কনটেক্সট আসার সময় চট করে অন্য আর একটা জিনিস আলোচনা করছেন। আমি প্রথম বুদ্ধদেবেরটা আলোচনা করে নিলাম, কিন্তু এর মধ্যে অন্য অনেক জিনিস বলেছেন স্বামীজি। যে জড়বাদটা কি, দু ধরনের জড়বাদের কথা বলেছেন। ওই যে দেখুন 93 পৃষ্ঠার দ্বিতীয় লাইনে আছে। এই দেখুন, আমি পুরোটা সিনপসিস করে আগে বলে দিয়েছি, কিন্তু এখন স্বামীজি এইখানে অন্য জিনিস বলেছেন, চট করে লোকে এটা বুঝতে পারে না। কি স্বামীজি আলোচনা করছেন? এই প্রসঙ্গে স্বামীজি বর্তমানকালে যে জড়বাদ মানে মেটেরিয়ালিজম, তার প্রসঙ্গও এনেছেন। চারবাক মতের সঙ্গে ওই মেটেরিয়ালিজমের তফাৎ দেখাচ্ছেন, বুঝতে পেরেছেন? চট করে এটা অনেকে বুঝতে পারে না। এই অংশটা ও অনেক জিনিস আলোচনা করেছেন। যে যেই জড়বাদের কথা আসছে, জড়বাদের কথা আসাতে চারবাকরাও তো ভারতবর্ষে জড়বাদী, কিন্তু বর্তমান কনটেক্সটে প্রেজেন্ট ঊনবিংশ বিংশ শতাব্দীতে যে জড়বাদ, তার কথা স্বামীজি বলছেন। আর ওই দুটো জড়বাদের মধ্যে তফাৎটা স্বামীজি এখানে আলোচনা করছেন। আমরা কিন্তু এটা বুঝতে পারি না, স্বামীজি চট করে এটা আলোচনা করে নিয়েছেন। চারবাকদের মতে বলছেন বর্তমানে যে জড়বাদ, বলছে চারবাকদের মত ওই বর্তমান জড়বাদ থেকে আরো অত্যন্ত বেশি রকমের জঘন্য। বলছেন এখন যারা জড়বাদী মেটেরিয়ালিস্ট, যারা ভগবানের স্পিরিটে বিশ্বাস করে না, মানে যত সায়েন্স বিদেশি বলুন, যারা জড়বাদী, যে জড়ই আছে, তারা বলেন কেবলমাত্র জড়েরই অস্তিত্ব আছে। তো এখন পেজ নাম্বার 150-তে চলুন, ইংরেজিতে। আই এম এ মেটেরিয়ালিস্ট, দেখুন কত ডাল পালা স্বামীজি আলোচনা করছেন। 150 পৃষ্ঠার, 150 পৃষ্ঠার থার্ড লাইন দেখুন। এখন স্বামীজি চট করে কি আলোচনা করছেন? বর্তমান জগতের জড়বাদ, মানে বর্তমান পণ্ডিতরা জড়বাদ, বেশিরভাগই তো জড়বাদী, আত্মা ভগবানে বিশ্বাস করে না। তো তার কথা আলোচনা করছেন এবং আলোচনা করে বলছেন ওই আগে যে ভারতবর্ষে জড়বাদী ছিল চারবাক, তারা আরো জঘন্য রকমের জড়বাদী ছিল। বর্তমান যারা জড়বাদী বলছে এরা বেটার একটু। এখন এইটা আলোচনা করছেন। তারপর আবার ফিরে আসবেন কোন কনটেক্সটে? ওই যে অদ্বৈতবাদ ভারতবর্ষকে রক্ষা করেছে, ও বুদ্ধদেবের কথা হয়ে গেল। আর একটা কনটেক্সটের কথা স্বামীজি পরে আসছেন। মাঝখানে এই বর্তমান যুগে যে জড়বাদ, সেটা একটু ব্র্যাকেটের মধ্যে আলোচনা করে নিচ্ছে।
আলোচনা করে নিচ্ছেন। তো স্বামীজি বলছেন আই এম এ মেটেরিয়ালিস্ট। কোন মেটেরিয়ালিস্ট? ইন এ সার্টেন সেন্স, বিকজ আই বিলিভ দ্যাট দেয়ার ইজ অনলি ওয়ান। দেখুন দেখুন, আর একটা তত্ত্ব, নতুন জিনিস আমরা জানছি। স্বামীজি বলছে এই বর্তমান পণ্ডিতেরা যে জড়বাদী, ওরা বলছে না ওয়েস্টার্নরা জড়বাদী, স্বামীজি বলছেন আমি একদিক দিয়ে জড়বাদী। ব্যাপারটা বহু ইন্টারেস্টিং জিনিস। কেন? বলছে জড়বাদীরা বলছে, সায়েন্স বলছে একমাত্র জ্বরের অস্তিত্ব আছে, এভরিথিং ইজ ম্যাটার। স্বামীজি বলছেন আই এম ইজ অলসো ম্যাটেরিয়ালিস্ট ইন এ সার্টেন সেন্স, বিকজ আই বিলিভ দেয়ার ইজ অনলি ওয়ান। জড়বাদীরা বলছে এক জড় বস্তুই আছে, স্বামীজি বলছে আমি বিশ্বাস করি এক বস্তু আছে। কি বলছি বুঝতে পেরেছেন? ওরা বলছে জড়, আমি বলছি চৈতন্য, আমি বলছি ব্রহ্ম। তাহলে স্বামীজির উক্তিটা বুঝতে পারলেন? বলছে আই এম এ মেটেরিয়ালিস্ট ইন এ সেন্স, ইন ওয়ান সেন্স। কেন? সেই সেন্সে স্বামীজি মেটেরিয়ালিস্ট। জড়বাদীরা বলছে একটা শুধু জড়ই আছে, স্বামীজি বলছে আমি বলছি একটা জিনিস আছে। হুম, দ্যাট দ্যাট ইজ হোয়াট দি মেটেরিয়ালিস্ট ওয়ান্টস ইউ টু বিলিভ, অনলি হি কলস ইট ম্যাটার অ্যান্ড আই কল ইট গড। গড মানে চৈতন্য, মানে ব্রহ্ম। বলছে ওরা বলছে একটা জিনিস আছে, তারা কি বলো? ওরা বলছে ম্যাটার আছে, আমি কি বলছি? একমাত্র ব্রহ্মই আছে, অর্থাৎ চৈতন্যই আছে। দেখুন ঠাকুরের কথা। আরে জড় কোথায়? চৈতন্যই আছে, মায়েরই বলছি আমি এক বস্তু, এক চৈতন্য ছাড়া কিচ্ছু দেখছি না। এই যে বলছে ওয়ান সেন্স, স্বামীজি বলছে আই এম ম্যাটেরিয়ালিস্ট, ওরা বলছে এক ম্যাটার আছে, আমি বলছি এক বস্তু আছে, সেটা হলো কি? চৈতন্য। চৈতন্য, হ্যাঁ। দি মেটেরিয়ালিস্ট এডমিট দ্যাট আউট অফ ম্যাটার অল হোপ অ্যান্ড রিলিজিয়ান অ্যান্ড এভরিথিং হ্যাভ কাম। বলছে মেটেরিয়ালিস্ট জড়বাদীরা বলে, এগুলো অন্যান্য লেকচারে স্বামীজি আলোচনা করেছেন। জড়বাদীরা বলছে এই ম্যাটার থেকেই সব আসছে, আউট অফ ম্যাটার। বলছে আমাদের যত আশা, ধর্ম, এভরিথিং হ্যাজ কাম। স্বামীজি বলছেন হি সেজ অল দিস হ্যাজ কাম আউট অফ ব্রহ্ম। দেখো, ওরা বলছে ম্যাটার থেকে আসছে, স্বামীজি বলছে এক ভগবান থেকে এসেছে। এই মাত্র আমরা চ্যান্টিং করলো না, দেখুন, এই দেখুন যে কেন আমরা ওই মুন্ডক উপনিষদ চ্যান্টিং করেছি। দেখুন প্রত্যেকটা মন্ত্রেতে মন্ত্রেতে এইটা বলছেন, প্রত্যেকটা মন্ত্রে। এই যে এই মাত্র যে চ্যান্টিং হলো না, এই যে মুন্ডক উপনিষদ, এই এই যথর্ণ নাভি সৃজতে গৃহ্ণাতে চ, যথা পৃথিব্যাম ওষাথায়, ওই একটা থেকে এসে যথা শত পুরুষাৎ কেশলমণি তথা অক্ষরাৎ সম্ভবতীয় বিশ্ব। বলছে ওই এক অক্ষর থেকেই এসেছে। বলছে যা কিছু ওখান থেকেই এসেছে। তো তারপর বলছেন তসমাৎ এতদ ব্রহ্ম নাম, বলছে ওই ব্রহ্ম থেকেই সব নাম রূপ এসেটা, সমস্ত কিছু সব এসেছে, সব। এ তসমাৎ জায়তে, ওই যে 2 1 3, এ তসমাৎ জায়তে প্রাণ মন সর্বেন্দ্রিয়াণি চ হুম বায়ুর জ্যোতির আপ পৃথিবী বিশ্বেশ্ব ধারিণী। দেখুন, এই দেখুন উপনিষদ পড়ার এইটা, স্বামীজির লেকচার আমরা করছি, সঙ্গে সঙ্গে দেখাচ্ছি উপনিষদের ঋষির এই একই কথা বলছে। বলছে আমি বলছি ব্রহ্ম থেকে, ওখান থেকে সব এসেছে, এই যে উপনিষদের ঋষি বলছেন এ তসমাৎ জায়তে প্রাণ মন, সব ওই থেকে আসছে। দেখুন ঠাকুরের কথা, বলছি এই ঘটিটাও ব্রহ্ম, ঘটিটাও ব্রহ্ম। বলে হ্যাঁ, বলে, এটা হয় নাকি? আজকে কি রে নারেন, কাজ করে দিল, সব দেখছে এক। বিজ্ঞানানন্দজিকে এই সামনে খাট, বলছে এই খাট হ্যাঁ একদম। বলছে ওই এক বস্তু থেকে আছে, তার দ্বিতীয় আমরা দেখছি জড়। বলছে জড় কোথায়? এক চেতনই আছে, চেতন সমুদ্র, চেতন সমুদ্র। পুরুষে বেদম, পরে পুরুষে বেদম বিশ্বম কর্ম তপো ব্রহ্ম পরামৃতম এতদ্য বেদ নিহিতম গুয়ায়াম সো অবিদ্যা গ্রন্থি। বলছে এতদ্য বেদ নিহিত, বলছে সেই আবার এই আমার হৃদয়ে আছে, আমার হৃদয়ে আছে। দেখুন ওই এক কথা বলছে। তো এর প্রত্যেকটা সেন্টেন্সে সেন্টেন্সে আপনি ঠাকুরমা স্বামীজির জীবনী, উপনিষদ থেকে এর ব্যাখ্যা পাচ্ছেন। তো তার কথা বলছে এখানটায় যে স্বামীজি অল দিস হ্যাভ কাম আউট অফ ব্রহ্ম। ইউরোপ আমেরিকাতে এই বাংলা বইয়ে পর যে পণ্ডিত মহলের মধ্যে এখন এক ধরনের জড়বাদ আছে, আমিও এক প্রকার জড়বাদী, কারণ আমি একটিমাত্র সত্তায় বিশ্বাস করি। আধুনিক জড়বাদী এইরূপ মানে একটা সত্তাতে বিশ্বাস করতে বলেন কি সেটা, সেটা বলে জড় বা ম্যাটার, আমি বলি ব্রহ্ম। জড়বাদী বলেন এই জড় থেকেই মানুষের যত আশা, ভরসা, ধর্ম এসেছে। আমি বলি ব্রহ্ম থেকে সমুদয় এসেছে, আমরা উপনিষদ থেকে এটা দেখি। তো এই
আজকে এখানেই আমরা শেষ করছি। হুম, এই পর্যন্ত করলাম। পেজ নাম্বার 152, এই প্যারাগ্রাফ শেষ হলো। এই একটু বাকি আছে, যে ইউরোপ আমেরিকাতে, হুম হুম, হ্যাঁ, এই পেজ নাম্বার 151-এর ফার্স্ট প্যারাগ্রাফ পর্যন্ত। না, এখানে আরো বাকি আছে। ঠিক আছে, এগুলো সব মিক্সড আপ আছে। 151। অনেক জিনিস এর মধ্যে স্বামীজি এই প্যারাগ্রাফে অনেক জিনিস আলোচনা করেছেন। আবার আসবেন বুদ্ধদেবের কথাতে, বুদ্ধদেবের কথার পরে যাবেন আবার ওই যে অদ্বৈত ভারতবর্ষকে সেভ করেছে সেই প্রসঙ্গে আসবেন। মাঝখানে জড়বাদ, পার্থক্য, অনেক জিনিস এইভাবে আলোচনা করেছে। আমরা এটা পরের ক্লাসে আবার আলোচনা করব। মোদ্দা কথাটা কি দাঁড়াচ্ছে? দাঁড়াচ্ছে যে আলটিমেটলি বলবেন যে তুমি সেই ব্রহ্ম, এইটা তুমি উপলব্ধি করো, দেশকাল নিমিত্তের বাইরে যাও, মেক দ্য সাবজেক্ট স্ট্রং। এই সিনাপসিসটা আমরা নিয়ে যাই যে আমাকেই শক্তিশালী হতে হবে। কতদিন আর অন্যের উপর ডিপেন্ড করুন? বলছে তোমার মধ্যেই খোঁজো, খুঁজলে সেই অন্তঃপুরে নিজেকে পাবে। এইটা এই আলোচনার মাধ্যমে দেখাবে তুমি সেই অনন্ত শক্তি সম্পন্ন, মুক্তাভিমানী মুক্ত হি, বদ্ধ বদ্ধাভিমান্নপি কিংবদন্তি সত্যয়ম, যা মতি সা গতির ভবে। তুমি যা চিন্তা করবে, মানে তুমি সাবজেক্টকে স্ট্রং করে দাও যে আমি সেই নিত্য শুদ্ধ বলবো, যা মতি সা গতির ভবে, সেই রকম তোমার গতি হবে। টেক দ্য হোল রেসপন্সিবিলিটি, অনেক অংশ। আজকে এখানে শেষ করছি। ও পূর্ণমদঃ পূর্ণমিদম্ পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। ওম শান্তি শান্তি শান্তি। হরে ও তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। আমরা পরের সেশনের টপিক হয়তো আপনারা জেনে গেছেন, ওই স্বামীজির ভক্তি রহস্য, সেটা করব। কিন্তু এবছর দেখি এইটা শেষ হলে হয়তো আর একটা লেকচার আমরা অল্প করতেও পারি, প্র্যাকটিক্যাল বেদান্ত 1, সেটা অল্প একটু করে দেব যদি এটা হয়ে যায়। আর একটা আমরা এই হাফলং এর ইউটিউব চ্যানেলে আমাকে অনেকে রিকোয়েস্ট করেছিলেন, শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ, ওটা ভাবছি আমরা শুরু করব। সেটা ইউনিভার্সিটির এই চ্যানেলে হবে না, কিন্তু এটা চেরাপুঞ্জি চ্যানেলে হবে। চেরাপুঞ্জি বলছি, হাফলং চ্যানেলে। সেটা তো এখন ওই ক্লাসে, এখানে যেহেতু ইউনিভার্সিটির কোর্স না হলে এখানে এসে আপনারা কিন্তু মোবাইলে সেটা শুনতে হবে। তাই এ ব্যাপারে আপনারা ফিডব্যাক দেবেন যে সেটা কিরকম। ওটা কিন্তু আর ঘরে বসেই শুনতে পাবেন। ও ডেট টাইম আমি বলে দেবো। মহারাজকে বলেছিলাম, তো মহারাজ বলছেন হ্যাঁ ওখানে করতে পারো। তাহলে আমরা কোর্স হিসাবেও করা যেতে পারে, কোর্স হিসাবে ইউনিভার্সিটি এটা হয়ে হাফলং চ্যানেল, চ্যানেল আছে তো, তাহলে মোবাইলে আপনি ঘরে বসে সেই ক্লাস করতে পারবেন। এটার পক্ষে বিপক্ষে কোন দিন ফিডব্যাক আমাকে দিতে পারেন। লীলা প্রসঙ্গ করার জন্য আমাকে অনেক আমাদের ব্রহ্মচারী মহারাজরাও বলেছিলেন, কারণ ট্রেনিং সেন্টারে যখন ছিলাম তখন লীলা প্রসঙ্গ অনেক বছর করিয়েছি, ওদেরও অনেকের আগ্রহ। আর বেলুর মঠে যখন ক্লাস হতো তারাও অনেকে বলেছেন। আমরা চেষ্টা করছি সেটা যদি একটা করা যায়। আর ইউনিভার্সিটির এই ক্লাসটা ভক্তি রহস্য স্বামীজির, মহারাজা বলছিলেন যে জ্ঞান যোগ 3 বছর হয়ে গেছে, এবার একটু ভক্তি যোগের দিকে, যদিও জ্ঞান যোগের মধ্যেও ভক্তি যোগ আমি অনেক আলোচনা করেছি। ঠিক আছে, আজকে এই পর্যন্ত।